Ladies and gentlemen, you are still not ready for this. একটা সার্টেন ওয়েতে কথা বলছে, পজ দিয়ে দিয়ে এক ঘর থেকে ওই ঘরে গেল, চুপ করে একটু বসে থাকলো, আকাশের দিকে চারবার তাকিয়ে থাকলো, একটা কবিতা বললো। হ্যাঁ, তুমি দেখবে কিছু ডিরেক্টরস আছে, আমি ঋতুপর্ণ ঘোষের কথা বলছি না, আমি বলছি কিছু ডিরেক্টর ওভারঅল ইন্ডিয়াতে সব ইন্ডাস্ট্রিতে আছে, যারা ধরো না শিওর তোমাকে ধরো মানে অ্যাসুরেন্স দিতে পারবে যে এই ছবিটা তুমি করো, এটা আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইয়ে দেবো। দাবাড়ুও দেখো, শাস্ত্রী, শ্রীমান ভার্সেস শ্রীমতী বা মৃগয়া, যে কাজ বা কালীপটকা, তুমি দেখবে আমি মেইন স্ট্রিমের মধ্যে অপারেট করতে ভালোবাসি। মানে ওনাকে যখন অ্যারেস্ট করতে গেছে, ওনাকে বলছে আপনি কি খাবেন সকালবেলা, চা চলে তো, বলছে লিখে নাও তো কি কি খাবেন, তো বলছে বনভিটা, ঠিক আছে, এটাতে পাঞ্চ দিচ্ছে ও, দিস ইজ রিটেন ইন হিজ বুক। জিদ্দার ক্ষেত্রে তুমি যেটা বললে ইভলভ করেনি, আমার মনে হয় কি বলতো, এক একজনের বিলিফ সিস্টেম এক এক রকম হয়, যে আমাকে যারা যে ফ্যান্সরা এরকম বানিয়েছে মানে পপুলারিটি দিচ্ছে, আমি তাদের হাত ছাড়বো না, আমরা জাস্ট বার করে দিই। আর ঋত্বিক দা ওই যে মৃগয়া 1.5 এ দেখবে পাগল হয়ে যাবে, মহাভারত রামায়ণ আমাদের ডিএনএ তে আছে, ওটা এক্সপ্লেন করার কাউকে দরকার নেই, ওটা বললেই লোকে বুঝে যাবে। আমরা কন্টিনিউয়াসলি কি করবো, কি ওটার সাথে চালগুলোকে মেলাতে যাবো। শিখণ্ডী কিন্তু পুরুষ ছিল না, এখানে কিন্তু পুরুষ দেখিয়েছে। হ্যাঁ, পুরুষ কি দেখিয়েছে কি, শি ট্রান্সফর্মড ইনটু আ রিভার, রম্বা নদী আছে, তো সেটাতেও ট্রান্সফর্ম, পরের জন্মে শিখণ্ডী হয়ে জন্ম, এবং ওই যে শিখণ্ডী ওর মৃত্যুর কারণ হবে, এবং অর্জুনের সামনে দাঁড়িয়ে গেছিল। ইরানের সাথে আমেরিকার ঝামেলা হতো, আমেরিকা এটা নিয়ে 4-5 বছর পরে একটা সিনেমা বানাবে, সেখানে দেখাবে ইরান কত শয়তান ছিল, এবং আমেরিকা ওখানে গিয়ে রেস্কিউ করে আনবে একটা মেয়েকে স্ট্রেট অফ হরমুজ থেকে, হ্যান্ড দেখবে এটা হবেই মেকিং থেকে শুরু করে প্রপাগেটও করছে। আবার সার্টেন জিনিস এই ছবিটা দেখিয়েছে, ফার্স্ট পার্টে কিছু অল্প বিস্তর ছিল, ফার্স্ট পার্টে কম ছিল, সেকেন্ড পার্টে ওটা বিল্ড আপটা করেছিল, এখানে সব পে অফ, ঠিক আছে, এবং সেখানে গভর্নমেন্ট ক্লিনিং থেকে শুরু করে অনেক কিছু জিনিসপত্র দেখিয়েছে, যেটা পুরোপুরি নিতেশ তিওয়ারি তুমি দেখবে এই স্পেকটাকেল বেসড ফিল্ম মেকার নয়। এটা আমি আস্তে আস্তে একেই বলছিলাম যে রামায়ণ কিন্তু খুব ছড়ানো সম্ভব। তারপরে যে রাইটার শ্রীধর রাঘবন, সে এরকম মাইথোলজিক্যাল বেসড কখনো কিছু করেনি, সে অ্যাকচুয়ালি থ্রিলার ভালো লেখে, নতুন কোনো এর মধ্যে যায় না, মানে ওর তিনটে ছবি একই রকম, ঠিক আছে, মানে ফিলোসফিটা তো সেম, ফিলোসফি এবং তার কোর সেটা একই, মানে সেটা মানে দোজ আর ক্যারেক্টার স্টাডিজ বেসিক্যালি। চাল তৃপ্তি সিগারেট জ্বালা, মানে ওর এটা ভেবে যে কেউ তোমাকে এসে হেল্প করবে, ঠিক আছে, বা কিছু একটা হয়ে যাবে ম্যাজিক্যাল, ইউ কিপ অন ওয়ার্কিং, ঠিক আছে, যেটা বিশ্বাস করছো তুই কিপ অন ওয়ার্কিং, ঠিক আছে, নিজেকে এনগেজ রাখো। আরেকটা প্রশ্ন, ধরো তুমি তো রিভিউ এত বছর হয়ে গেল, 7-8 বছর ধরে করছো, তখন মানে এরকম কখনো হয়েছে যে কারোর ছবির ব্যাপারে খারাপ মন্তব্য করেছো বা তার পোষায়নি, তারপরে সেটা নিয়ে একটা চাপ টেনশন ক্রিয়েট হয়েছে কাজের সূত্রে বা পরে গিয়ে দেখা সাক্ষাৎ হলে? ইনিশিয়ালি হয়তো হয়েছে, মানে আমি এখন তো ক্লিয়ারলি মনে নেই, হ্যাঁ কয়েকবার তো অল্প বিস্তর একটু হয়েছে। তারা কিরম করেছে বা সেটাকে হ্যান্ডেল কি করে করেছো? দেখো জেনারেলি আমি যখন দেখি যে কেউ কিছু এরকম কিছু বলছে, আমি একটু ইগনোরই করি, ঠিক আছে, এবার একটা পার্টিকুলার ক্ষেত্রে এরকম হয়েছিল যে একজন পরিচালক সে একটু মানে বাজেভাবে বিহেভ করছিল, একটা সিন ক্রিয়েট টাইপের করেছিল, বাট তারপরে অন পডকাস্ট হয়েছিল, ওটা অন পডকাস্ট শুরু হওয়ার আগে। ও, একবার আমি দেখেছিলাম একটা অন পডকাস্ট, আমি কারোর নাম নিচ্ছি না এখানে, কিন্তু অন পডকাস্টের মধ্যেই একজন রিয়াক্ট করে ফেলেছিল। হ্যাঁ, ওরকম করে অনেকে। দেখো আমি তাদেরকেও পুরোপুরি ব্লেম করছি না, সিনেমা যখন বানায় সেও একটা প্যাশনের সাথেই বানাচ্ছে, সে ভেবে বানাচ্ছে যে আমি ঠিক বানাচ্ছি হয়তো, এবার তারপরে হয়তো যখন সেটা ল্যান্ড করছে না বা লোকে ক্রিটিসাইজ করছে, তখন সেও আগে ওই যে যেহেতু বিহাইন্ড দ্য সিন তার কাছে হয়তো সব ফেসিলিটি ছিল না, সেও সেটাকে জাস্টিফাই করতে আসে হয়তো অনেক সময়, কিন্তু ওরাও হয়তো এই দিকের কাজটা বুঝতে চাইছে না যে রিভিউয়াররা, ওদেরও তো ওটা করতে হবে। হ্যাঁ, মানে ওটা একটু ব্যাপারটা একটু ফ্লেক্সিবল হওয়া উচিত, ঠিক আছে, বোথ সাইড কে, ফিল্ম মেকারেরও বোঝা উচিত যে ভাই দেখো এও এর কাজ করছে, এরও আমার সাথে কোনো পার্সোনাল ভেন্ডেটা নেই, আর উল্টো দিকে রিভিউয়ারেরও বোঝা উচিত যে দেখো এরও একটা কিছু কনস্ট্যান্টের মধ্যেই করেছে যে কারণে করতে পারেনি। তো এটাই। আচ্ছা, অনেকদিন আগে তোমার একটা ভিডিও দেখেছিলাম, সেখানে ঋতুপর্ণ ঘোষের যে ছবি, সেটা বাংলা ছবির অ্যাজ ইন্ডাস্ট্রির স্ট্রাকচার হয়তো কোথাও গিয়ে ক্ষতি করেছে বা কিছু প্রবলেম হয়েছে, তো এই ব্যাপারটা নিয়ে তোমার কি বক্তব্যটা ছিল? দেখো আমার একটাই বক্তব্য, আমার ওনার সিনেমা ভালো লেগেছে, সিনেমা তো ভালো, একটা টাইমে ওনার সিনেমা আমার খুবই ভালো লেগেছে, আমার যেমন প্রথম দিকের ছবিগুলো বেশি, প্রথম দিকের ছবিগুলোই বেশি, 2006-07 অব্দি, হ্যাঁ, তো সেই অবধি। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এত বেশি স্টার, মানে তুমি যদি এক্সপেরিমেন্টাল ছবি বানাচ্ছ, দেন ওয়াই আর ইউ গোয়িং ফর মেইন স্ট্রিম নেমস, ঠিক আছে, তাতে কি হচ্ছে কি তুমি ছবির বাজেট বাড়িয়ে দিচ্ছ, তোমার রিকভারি হচ্ছে না, ঠিক আছে, তো আমার মনে হচ্ছে যে কোথাও গিয়ে সেটা একটা এফেক্ট করছে, ঠিক আছে, এবং আরো একটা ব্যাপার হচ্ছে, এটার একটা সেকেন্ড ফ্লিপ সাইড হচ্ছে কি, যে ওই ছবিগুলোকেই বলা হচ্ছে যে দিজ আর দ্য অনলি গুড ফিল্মস, হ্যাঁ ঠিক আছে, এবং সেখান থেকে ইন্ডাস্ট্রি একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে কি যে আচ্ছা এই টাইপের ছবি করলেই মানে কমার্শিয়াল খুব খারাপ, কমার্শিয়াল খুব খারাপ, ঠিক আছে,
এটা তো দেখো ফ্যাক্ট, এটা তো সবাই জানে, একদম ওপেনলি সেটা হয়েছে। আর এটা কিন্তু আসলে ছবিকে পিছিয়েই দেয়, এটা একটা হ্যাঁ। স্টিরিওটাইপ তৈরি করছে। যে ভাই এই একটা টাইপেরই ছবি, তাই জন্য দেখবে একটা পুরো জেনারেশন ইন্সপায়ার্ড হয়েছে ওই ছবিটা দেখে। হ্যাঁ ঠিক আছে, যে আমি বলছি যে খুব আর্ট হাউস ছবি বানাচ্ছি, কিন্তু নিয়ে নেবো বড় বড় অ্যাক্টরসদেরকে, যে দেখবে এখনো হচ্ছে সেটাই। ঠিক আছে, আর কিন্তু পুরো রুচিটা ওভাবে সেট হয়েছে হ্যাঁ, যে একটা ওই- সার্টেন ওয়েতে কথা হ্যাঁ, বলছে, পজ এক দিয়ে ঘর দিয়ে থেকে এদিক ওদিক এক আসছে। ঘর থেকে ওই ঘরে গেল, চুপ করে একটু বসে থাকলো, আকাশের দিকে হ্যাঁ, চারবার তাকিয়ে তাকালো, থাকলো, একটা কবিতা বললো। হ্যাঁ হর- তুমি দেখবে কিছু জিনিস কিন্তু প্রচন্ড এবার উনি ওটা করতে পারতেন, হ্যাঁ। ওর হয়তো ওনার বিলিফ সিস্টেমটাই ওটা ছিল। আমি তো দেখিনি ওনাকে, সামনে থেকে থাকলে জিজ্ঞাসা করতাম অবশ্যই, বাট ওটা হয়তো ওনার অ্যাস্থেটিক্স ছিল। এবার Aesthetics ছিল। কেউ কি ম্যাক্সিমাম লোক ওটাকে রেপ্লিকেট করছে, রেপ্লিকেট যখন করছে তখন তারটা ফেক মনে হচ্ছে, হুম, এবং লোকে ওইভাবে রিয়াক্ট করে না, ওইভাবে কথা বলে না, আনন্যাচারাল লাগছে পুরো জিনিসটা। সেটাই। ঠিক আছে, তো সেইটাই আমার মনে হয়েছে যে ওইভাবে মানে তুমি যদি এক্সপেরিমেন্টাল ছবি করতে হয় তাহলে গো উইথ নন স্টার কাস্ট। ট্রু। ঠিক আছে, ও স্টার পাচ্ছিল, ও করছিল, হ্যাঁ। ওটাই আর কি। আচ্ছা রিসেন্টলি তো তুমি মানে এটা কিন্তু একটা এরকম ব্যাপার, জানো তো, এটা মানে খুব একটা ডাইসি ব্যাপার হয় যে কিছু ডিরেক্টরস আছে, আমি ঋতুপর্ণ ঘোষের কথা বলছি না, আমি বলছি কিছু ডিরেক্টর ওভারঅল ইন্ডিয়াতে সব ইন্ডাস্ট্রিতেই আছে, যারা ধরো না শিওর তোমাকে ধরো মানে অ্যাসুরেন্স দিতে পারবে যে এই ছবিটা তুমি করো, এটাকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইয়ে দেবো, হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে আমি ফেস্টিভ্যালে নিয়ে এটা তো যাবো। ঋতুপর্ণ ঘোষও বলতো, মানে হ্যাঁ, নিজেও বলেছে। ঠিক আছে, এবার তাতে কি হয়, অ্যাক্টরসরা যখন ধরো কাজ করে, এবার তারাও চায় যে ভাই আমার একটু ক্রিটিক্যাল অ্যাক্লেম হোক, এবার সে গিয়ে কোলাবরেট করে না যে আমাকে ঠিক আছে চলো ফিস দিতে হবে না, করে না, এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড শিওর যেন পায়, ইউ মেক শিওর। এইভাবে অনেকে জুড়ে যায়। এবার দেখো স্টার হয়তো ফিস কমিয়ে দিচ্ছে বা নিচ্ছে না, তা বলে কিন্তু ছবির বাজেট কমছে না। সেটাই। একটা কারণ ওই স্টারের যে অন্ডাররাজ কস্ট আছে বা তাকে যে Overall. ফেসিলিটি দিতে হবে, ওভারঅলে কিন্তু সেই বাড়ছে, সেটা একটা ইন্ডি ছবির মতো অবশ্যই হবে না, স্বাভাবিক ব্যাপার সেটা। প্রথম এটা বোম্বেতেও বা হয় একটা না। আর্ট ঘরানার ছবিতে ওই বাজেটটা। হ্যাঁ, তো এবার সেইটা হচ্ছে, এবার সেই ছবিটা রিকভারি হচ্ছে না, ঠিক আছে, কিন্তু সেটা খালি অ্যাওয়ার্ডই পাচ্ছে। এবং দ্বিতীয় হচ্ছে কি আরেকটা মিডিয়া সেটাকে পুশও করছে যে এটাই হচ্ছে এটাই ভালো ছবি, এবং এটাই ভালো ছবি, হ্যাঁ। এর বাদে বাকি যা ছবি আছে সব অ্যাস্থেটিক্স খারাপ। এই একটা ব্যাপার না, মানে প্রিন্টিং মিডিয়ার রিভিউর ক্ষেত্রে আমি ছোটবেলায় হ্যাঁ। যখন পড়তাম খুব খেয়াল করতাম এটা, যে নাম্বার তো সবাইকে অন এভারেজে একটা দিয়েই যাচ্ছে, ধরো না তখন তো মেইনস্ট্রিম সিনেমা রিভিউ হতো হ্যাঁ, না, আর মেইনস্ট্রিম ছবিকে রিভিউ দিত না। না দিতই না, তাহলে কি ওটা কোনো মানে জাজি করতে পারে না না। যে কিভাবে হচ্ছে? ওটাই সেটাই। জিদ্দার সাথে কাজ করছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে। হুম। জিদ্দা অনেক ছবি আগে করেছে, প্রচুর হিটও দিয়েছে, হুম। এবং রিসেন্ট টাইমসে দেখা যাচ্ছে যে খুব বেশি হিট ছবি করেনি, ঠিক আছে, বা ছবিগুলো কোথাও একটু আউটডেটেড মনে হচ্ছে। তো তোমরা কি করে, মানে রাইটিং এর দিক থেকে তোমরা কি করে ওই জিনিসটাকে, মানে জিদ্দাকে অ্যাজ এ স্টার একটা কন্টেন্ট ড্রিভেন ছবিতে কিভাবে রিডিফাইনটা কিভাবে করার ট্রাই? না দেখো, আমি যখন লিখেছিলাম তখন তো মানে এটা তো এরকম নয় যে আমাকে মানে কমিশন বেসিসে নিয়ে যে লিখেছি আমি, সেরকম নয়, এটা আমি লিখেছি। ঠিক আছে, আমি লিখেছি, আমি রিসার্চ করে বার করেছি, আমি প্রতিকৃতকে বলেছি, প্রতিকৃতদাকে। তখন স্টারও ঠিক হয় না, তখন কেউ ঠিক ছিল না, এবং তারপরে আমরা গেছি। ঠিক আছে, এবার আমার জেনারেলি তুমি যদি আমার দাবাড়ুও দেখো, শাস্ত্রী, শ্রীমান ভার্সেস শ্রীমতী বা মৃগয়া, যে কাজী বা কালী পটকা, তুমি দেখবে আমি মেইন স্ট্রিমের মধ্যে অপারেট Mainstream করতে এর মধ্যে। ভালোবাসি। ঠিক আছে, তো ওটা বাই নেচার এই গল্পটা মানে অ্যাকচুয়ালি অনন্ত সিংহর ব্যাপারে যদি পড়ো, ওনার ঘটনাগুলো মানে এমনিতেই লার্জার দ্যান লাইফ, খুবই লার্জার দ্যান। ঠিক আছে, মানে বিশাল লার্জার দ্যান লাইফ। মানে ওনাকে যখন অ্যারেস্ট করতে গেছে, ওনাকে বলছে আপনি কি খাবেন সকালবেলা, চা চলে তো, বলছে লিখে নাও তো কি কি খাবেন, ও বলছে বনভিটা। ঠিক আছে, এটা পাঞ্চ দিচ্ছে ও, দিস ইজ রিটেন ইন হিজ বুক। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তো ওনার লেখা, উনি জেলে বসে লিখেছেন, ইট ইজ রিটেন দেয়ার। ও বলছে বনভিটা খাই আমি সকালে। ঠিক আছে, এটা কিন্তু পাঞ্চ নয়, এটা হি ওয়াজ এটা থাকছে তো ছবিতে। হ্যাঁ অবশ্যই থাকছে। আমি বলছি দিস ইজ অ্যাকচুয়ালি হি ওয়াজ লাইক দ্যাট। এরকম তো মানুষ হয় তো, যে হ্যাঁ। ভালো লাইন দিতে পারে, পাঞ্চ দিতে পারে। না হি ওয়াজ ভেরি লার্জার দ্যান লাইফ, এন্ড হি ওয়াজ ভেরি মানে কি বলবো, কম বয়সে নিজে ডাকাতি করতো, এ করতো, তো বিভৎস মানে তার লাইফটাই ওরকম লার্জার দ্যান লাইফ। এটা এরকম নয় যে আমাদের সিনেমার জন্য করেছি। এইবার সেই গল্পটাকে যখন আমি বলছি, এবার আমার যেহেতু ওইটা মানে এটাই ফরম্যাট, স্টোরি টেলিং এর ল্যাঙ্গুয়েজটা বা ভয়েসটাই হচ্ছে মেইন স্ট্রিম, তো আমি সেইভাবেই লিখেছিলাম, এবং সেইটা জিদ্দার পছন্দ হয়েছে। এবার যখন আমরা জিদ্দাকে পেয়েছি, তখন আমরা সেটার মধ্যে কিছু ছোট ছোট টুইকিংস ইত্যাদি করেছি এদিকে ওদিকে, তার ইমেজটাকেও একটু যাতে ওখানে ইনকর্পোরেট করতে কিছু পারি। মেটা অ্যাড করেছো? হ্যাঁ, এই তো সেটা তো টিজারেও আছে, যে ক্রান্তি ফিরে আসছে, ক্রান্তি ফিরে আসছে, ঠিক আছে? ওইগুলো দেখেই বলছি। ওইগুলো, তবে এই যে সিংহ নিয়ে একটু ওয়ার্ড প্লে আছে, ওটা ডেফিনেটলি দিবাকর সিংহ বলে হি প্লেড আ ক্যারেক্টার ইন শত্রু। ঠিক আছে, ওখানেও সিংহ, কারণ মেটা তো তুমি করেছো, আমি দেখেছি এর আগে ওই শ্রীমান ভার্সেস শ্রীমতী মেটা কমেডি ছিল, প্রচুরই ছিল আর কি। তো সেটা এখানে স্লাইড অল্প অল্প আছে আর কি, এদিকে হিয়ার এন্ড দেয়ার, তো সেটা ডেফিনেটলি করেছি, তো সেইটা কিছু করেছি। বাট এটা মানে উদ্দেশ্যটা এটা নয় যে পুরোপুরি
যে স্টারকে কেটার করবো বলে তার ইমেজ অনুযায়ী ছবিটাকে পুরো ওই দিকেই শিফট করে দেবো সেটাও না, আবার স্টারকে যে একেবারে ইউটিলাইজও করবো না সেটাও উদ্দেশ্য নয়, যে স্টারকে নিয়েছি কিন্তু বানাচ্ছি পুরোপুরি আর্ট হাউস ছবি সেটাও নয়। সো দের ইজ আ ব্যালেন্স উই হ্যাভ ট্রাইড টু মেক। ঠিক আছে, দেখা যাক, অল দা বেস্ট। আমার একটা জিনিস খুবই ভালো লাগে, আমি মৃগয়া দেখে তোমার মেসেজও করেছিলাম, যে মানে এই যে কমার্শিয়াল জিনিসটা ফিরিয়ে আনার চেষ্টা করছো, হয়তো এটা একদিনে টোটাল অ্যাচিভ হবে না, একদিন হবে না, কিন্তু হচ্ছে অল্প অল্প করেই হবে। মৃগয়া দেরে দেখা যাক কিরম হয়, ফিঙ্গার্স ক্রসড। এবার আমার যে জিনিসটা ভুলে গেছিলাম মনে পড়লো, সেটা হচ্ছে কি এই যে ঋতুপর্ণ ঘোষের ওই স্টারদের নিয়ে যে ব্যাপারটা বলছিলে, ওর ছবিতে অ্যাক্টিং করে অ্যাকচুয়ালি অনেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েওছে। হ্যাঁ, ঐশ্বরিয়া রায় পেয়েছে, কিরণ খের পেয়েছে। এবার বিষয়টা হচ্ছে কি ওইখানে তো ওরা ভয়েসও দেয়নি, অ্যাক্টিং এর তো একটা পার্ট হচ্ছে কি ভয়েস দেয়া, যেখানে ডায়লগ ডেলিভারি আছে, ধরো বারফির মতো ছবিতে নয়, কিন্তু এইখানে তো হচ্ছে। তাহলে এই জিনিসটা কতটা ঠিক, এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ডের যে ওটা নিয়ে তো একটা বিশাল কন্ট্রোভার্সি আছে, রীতা কয়রালের ব্যাপারটা। এক্স্যাক্টলি, ওটা তো ঠিক তো নয়, কারণ একজনের ভয়েসটা অন্য কেউ দিচ্ছে। ভয়েস তো খুবই ইম্পর্টেন্ট অ্যাক্টিং এর ক্ষেত্রে। আর ঋতুপর্ণ ঘোষ প্রচুর ভয়েস বদলেছে, মানে বাঙালিদের ক্ষেত্রেও বদলেছে, এটা দেখেছি। যেরকম ধরো ওই বাড়িওয়ালিতে সব্যসাচী চক্রবর্তী ভয়েস দিচ্ছে চিরঞ্জিতের, তাই না? এরকম একটা ব্যাপার তো হচ্ছে। যাই হোক, আচ্ছা জিদ্দা থেকে এবার আরেকটা টপিকে ঢুকি। এমনি জিদ্দাকে তো আমরা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, টোটাল নতুন একটা অবতারে তো দেখবো, যেটা রিসেন্ট টাইমসে দেখা হয়নি। দেখো, আশা করবো, মানে আমি আশা করবো যে তোমার রিঅ্যাকশন সেম হবে। মানে উই হ্যাভ ট্রাই টু ডু আওয়ার বেস্ট। ঠিক আছে, মানে যে ভাবে ফ্যান্সরা দেখতে পছন্দ করে সেটাও আছে, ডেফিনেটলি তার পিছনে স্টোরি আছে। এবং আমি বলছি যে স্টোরিটাই ইটসেলফ, তোমরা যদি একটু অনন্ত সিংহর ব্যাপারে জাস্ট বইও পড়তে হবে না, গুগল করলে যে ঘটনাগুলো পেয়ে যাবে না, সেগুলোই এত বেশি লার্জার দ্যান লাইফ। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। মানে তোমার ট্রুথ যেরকম হয় না, যে ধুরন্ধরের ক্ষেত্রে অনেক জিনিস দেখাচ্ছে যেটা লোকে বলছে যে আরে এটা কি করে হলো, সেটা অ্যাকচুয়ালি তো হয়েছে। তো সেটাই আর কি, ওইটাই। ওটা মানে আমি যদি আগে তোমার ভিডিওতে না দেখতাম, ধুরন্ধরের বেলা বিশ্বাসই করতাম না যে লেয়ারিতে মুন্ডু কেটে ওটা হচ্ছে। হ্যাঁ, ওটা হয়েছে। আচ্ছা ধরো এবার আরেকজন সুপারস্টার নিয়ে কথা বলি, দেবদা। তো দেবের ক্ষেত্রে এই যে টাইমে ইভলভ করা এবং সাস্টেন করে যাওয়া, ধরো জিদ্দা কিছু ক্ষেত্রে হয়তো কমার্শিয়ালি নতুন করে হিট দেয়নি, হয়তো ইভলভটা হচ্ছে না। তো দেবের ক্ষেত্রে তো ইভলভটা হয়েছে, বিভিন্ন প্যাটার্ন বদলেছে, অন্য ছবি করেছে। তো এই জিনিসটা নিয়ে তোমার কি বক্তব্য? জিদ্দার ক্ষেত্রে যেটা বললে ইভলভ করেনি, আমার মনে হয় কি বলতো, এক একজনের বিলিফ সিস্টেম এক এক রকম হয়। জিদ্দার সাথে ইন্টারঅ্যাক্ট যতটা আমরা করতে পেরেছি ছবিটার সময় আর কি, ইভলভ করেনি আমি বলছি না, হয়তো ওটাও একটা টাইম টু টাইম কিন্তু সে একটা অসুরের মতো ছবি করেছে, রয়্যাল বেঙ্গল টাইগার করলো, একটা বুমেরাং করেছে, সেরকমও করেছে। বাট তুমি দেখবে ওর ওভারঅল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, সিনেমাটিক ল্যাঙ্গুয়েজটা আগে মেইন স্ট্রিম, যে হি ওয়ান্টস টু টেল ইন থ্রু দ্যাট ইডিয়াম অনলি। ঠিক আছে, তো ওটা চললে তো ইন্ডাস্ট্রি সাস্টেনও করে। ওটা বিশ্বাস করে যে আমাকে যারা যে ফ্যান্সরা এরকম বানিয়েছে, মানে পপুলারিটি দিচ্ছে, আমি তাদের হাত ছাড়বো না। ওটা বিলিফ সিস্টেম, ওর কনভিকশন। আর দেবদার ক্ষেত্রে তুমি যেটা বলেছো যে হ্যাঁ কন্টিনিউয়াসলি যে চেঞ্জ করেছে, ট্রেন্ড অনুযায়ী আর কি বুঝে করে, সেই অনুযায়ী নিজেকে অ্যাক্লিমেটাইজ করে জিনিসটার দিকে নিয়ে গেছে, সেটাও একটা নিজস্ব আর কি ওয়ে। তোমার এমনি কে বেশি ফেভারিট বলতে আমার দুজনকেই ভালো লাগে, দুজনেরই স্ট্রেংথ আলাদা ওইভাবে দেখো। মানে দেব বা জিতে বললে, যে রূপম দাকে এই প্রশ্নটা করেছিলাম, ও বলেছে দেবজিৎ। হ্যাঁ, না মানে ওটা দেখো, প্রত্যেকটা লোকেরই একটা করে স্ট্রেংথ আছে। ঠিক আছে, মানে আমি বলছি আমার ঋত্বিকদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সও দারুণ, এবং ঋত্বিকদাকেও আমরা কিন্তু পুরো নতুন স্ট্রেংথ দিয়েছো। প্রপার না, ওটা ঋত্বিকদার মধ্যে ছিল ওই অ্যাকশনটা, অফকোর্স। আরে ওনার প্রথম ছবি কি পাগল প্রেমী, বাট ও তো পরে আর ওটা করেনি। ওটাই তো বলছি, ওটা করেনি, ওটা ভিতরে লুকিয়ে ছিল। আচ্ছা, আমরা জাস্ট বার করেছি। আর ঋত্বিকদা ওই যে মৃগয়া 1.5 এ দেখবে পাগল হয়ে যাবে। মানে ওটা কি ভালো বলো তো, একবার তুমি, আমি শুভদীপদাকে জিজ্ঞাসা করছিলাম, তুমি একবার গেটটা ওপেন করে দিয়েছো, এবার তো আর প্লাস অ্যাপ্রিসিয়েশনও পেয়ে গেছে, শেরকে মুহে খুন আ গায়া। হ্যাঁ, এবার ও মজা পেয়ে গেছে ঋত্বিকদা। এবার ঋত্বিকদা বলছে আমি ফাটাবো। ইভেন আমি বলছি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, এখনো যেহেতু সামনে আসেনি গ্লিমসেস গুলো, টোটাদা যা কাজ করেছে না, আচ্ছা তুমি দেখো গেলি টোটাদার প্রেজেন্টেশন দেখো, টোটাল পাটোলা। ঠিক আছে, টোটাদা অ্যাকচুয়ালি প্রচন্ড মেইনস্ট্রিম, কিন্তু ও বিশ্বাস করে ওটাতে। টোটা রায়চৌধুরী তো মেইনস্ট্রিম কাজ আগেও করেছে, রাম লক্ষণ ছিল। হ্যাঁ, রাম, ইভেন অ্যাকশন বলো বা এমনি যে ওই মিটারে যে পারফর্ম করার যে ব্যাপারটা, সেটাও কিন্তু টোটাদা খুব ভালো করে করতে পারে। এটা বলছিল ওই রিসেন্টলি একটা কাজ হচ্ছিল না রাজা চন্দ্রর সাথে, যেটাতে মিউজিক মিলে গেছিল, ওইটার ক্ষেত্রে বলছিল যে প্যারামিটার আলাদা, ওটা ব্যালেন্সটা বুঝতে হবে। মনে হয় তোমাকেই বলছিল, তোমার ইন্টারভিউতেই বলছিল। হ্যাঁ, দেখেছো কত রেগুলার দেখেছো।
যাই হোক, আরেকটা জিনিস তোমার ওই ভিডিওর ক্ষেত্রে আরেকটা আমার খুব মানে ওই কন্টেন্ট গুলো তুমি প্লিজ কন্টিনিউ করো, ওটা আমার খুব ভালো লাগে, অনেকে দেখে। আচ্ছা, এখানে আমি একজনকে শাউট আউট দিতে চাই, আমাদের এক ভাই আছে রাজ দাস বলে, হু ইজ এ গ্রেট ফ্যান অফ অরিত্রদা। ও একবার খালি বলেছিল নামটা নিতে, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো ও- রাজ। হ্যাঁ, ও তোমার কাজ খুব রেগুলার দেখা, আমাদের বাড়িতে যদি তুমি আসতে তাহলে হয়তো ও আসতো, আচ্ছা, এরকম আর কি। তাই আমি একবার বললাম নিশ্চয়ই দেখা করবো। একদম অবশ্যই। ওর সাথে রেগুলার কথা হয় যে এই আপডেট হয়েছে, এই আপডেট বেরিয়েছে। আমরা তো রোজ আপডেট ভিডিওটা আমরা আসলে করতে পারি না, ঠিক আছে? কারণ ও আলাদা কাজে থাকে, আমিও থাকি, ওরকম করে হয় না। আর আপডেটটাতে যেতেও চাই না, একটু অন্যগুলোতে থাকতে চাই। তো বাট এই হচ্ছে ব্যাপার। কিন্তু তুমি একটা কন্টেন্ট প্লিজ কন্টিনিউ করো, কারণ ওটা থেকে অনেকে জানতে পারে। আমি যারা মাইথোলজি নিয়ে একটু আধটু পড়াশোনা করতাম, হুম। মানে রাজ যেরকম একদম করে না, ঠিক আছে? হুম। কিন্তু ও সব জেনেছে তোমার ভিডিও কিছু কিছু দেখে। তো এই মাইথোলজির প্রতি ইন্টারেস্টটা কবে থেকে? এটা আমার ছোটবেলা থেকে এসছে, এটা আমি পুরো ক্রেডিট দেবো আমার মাকে। হুম। আমার মা এখন নেই, মানে আমি তখন স্কুলে পড়তাম, তখনই সে পাস যাবে। কিন্তু আমার মা একদম ছোটবেলায়, মানে একদম যখন ছোট ছিলাম, তো তখনই আর কি আমাকে না এরকম যে পাতলা পাতলা যে বইগুলো হয় না, মানে যে কাইন্ড অফ ওগুলো ওই মানে কমিক বুকের মতো। এই জিনিসটা তুমি দাবারুতে একটু ঢুকিয়েছিলে না? হ্যাঁ, দেখবে ওর মা ওকে কন্টিনিউয়াসলি মহাভারতের এক্সাম্পল দিতে থাকে। তো আমাদের সময় না মানে অ্যাকচুয়ালি তখন স্কুলে যাওয়ার সময় এখন আমি দেখি না এই চলগুলো মনে হয় বন্ধই হয়ে গেছে। পাড়ার মধ্যে না লোকাল একটা ছোট বইয়ের দোকান ঠিক থাকতো, ঠিক 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 আছে? এখন আমি আর দেখতে পাই না কোথাও, মানে আমি এই চত্বরেই আর দেখতে পাই না। হুম। বাচ্চারা এত বেশি হয়তো ফোনে অ্যাডিক্টেড হয়ে গেছে। তুমি আমাদের ওদিকে গেলে একটা জায়গায় নিয়ে যাবো। আমাদের ওখানে আমাদের এক স্যার ছিলেন, উনি বেসিক্যালি একটা স্ট্রিট লাইব্রেরি করেছেন, পাটুলি হ্যাঁ। স্ট্রিট লাইব্রেরি। আচ্ছা আচ্ছা, ওটা থেকে তোমার এখন 21টা মতো লাইব্রেরি হয়ে গেছে। বাহ, তাহলে তো এরকম খুবই ভালো। স্ট্রিট লাইব্রেরি, জাস্ট হুম। রাস্তার পাশে দোকান, তুমি নিয়ে পড়বে, আবার দিয়ে যাবে যে টাইমে। ওটা খুব ইন্টারেস্টিং উদ্যোগ। বাহ, খুবই ভালো জিনিস তো। হুম। ওই পাড়ার মধ্যে একটা ছোট্ট দোকান ছিল, বুঝতে পারলে তো? হুম। তো ওখানে বাচ্চাদের বই পাওয়া যেত, ঠিক আছে? এই ধরো ওই ঠাকুমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, হুম, ঠিক আছে? ওই হুম, ওই ধরনের বই, তারপরে মহাভারত রামায়ণের ওই কমিক বুক টাইপের, যেগুলোতে মোস্টলি ছবি দিয়ে দিয়েই গল্পটা থাকতো, এক দু লাইন অল্প অল্প করে লিখে। তো সেগুলো আমার মা ছোটবেলা থেকেই কিনে দিত। হুম। তো সেগুলো থেকে ইন্টারেস্ট জাগে। তারপরে প্রথম আমাকে মানে মহাভারত ফুল দেখিয়েছে বিআর চোপড়া, তখন ওটা বি.আর. চোপড়া। টেলিভিশনে বারবার রিকাস্ট হতো। আচ্ছা, রামায়ণটাও দেখেছো তো? ওই হ্যাঁ, রামায়ণ? রামানন্দ সাগরের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা আর মহাভারত দুটোই দেখেছি। হুম। তো ওইগুলো দেখলাম, তারপরে আরো ইন্টারেস্ট বাড়লো। তারপরে উইথ টাইম যত হয়েছে না আমি পড়তে থেকেছি। তারপরে আমি আমার যে মায়ের যে মানে মায়ের দাদু, হুম। ঠিক আছে, তার একটা অ্যাকচুয়াল মানে ছিল আর কি, মানে মহাভারত এবং রামায়ণ মোটা যেটা সেটা ছিল। আচ্ছা আচ্ছা, তখনকার দিনে একটা চল ছিল, বাড়িতে রাখতো থাকতো। বাড়িতে। তো সেখান থেকে তখন ওই আমার এক মায়ের পিসি আসতো, সে মাঝে মাঝে, মানে উনি উইডো ছিলেন, উনি মাঝে মাঝে আসতেন আর কি, এবং এসে অনেকদিন করে থাকতেন। হুম। তো উনি ওই বইগুলো পেড়ে পেড়ে আমাদেরকে গল্পের মতো করে ওরা পড়ে শোনাতেন। এইটা থেকে অনেক কিছু জেনেছি। আর আরেকটা তখন চল ছিল, তারা এখন সবাই নেই, মানে ওইসব রিলেটিভরা আমার মারা গেছে। তো আমার এক জেঠিমা ছিল, তারা লক্ষ্মী পুজো যখন করতো, লক্ষ্মী পুজো হয়ে গেলে লক্ষ্মীর পাঁচালি না পড়তো। হুম হুম। তো সে আমাদের বাড়িতে এখনো মা লক্ষ্মী পুজোর দিন ওটা পড়ে। তো হ্যাঁ। সেটা খুব ভালো জিনিস একটা। তো ওইখানে ওইটা পাঁচালিটা তো পড়তোই, পড়ার পরবর্তীতে ওটা গল্পটা কি এক্স্যাক্টলি এক্সপ্লেন করতো। তো ওটার মধ্যেও প্রচুর নারায়ণের প্রচুর। গল্প, লক্ষ্মী নারায়ণের প্রচুর গল্প, অনেক কিছু ওখান থেকেও জেনেছি আর কি। ইভেন বাংলায় একটা মানে সাহিত্যের ধারাই ছিল মঙ্গল কাব্য, ওই চণ্ডী মঙ্গল আছে, মনসা মঙ্গল আছে, অন্নদা মঙ্গল আছে। হ্যাঁ, ওটার উদ্দেশ্যই ছিল যে মানুষের মধ্যে যাতে গল্পটা ছড়াতে পারে, সিম্পল ওয়েতে জিনিস। ইভেন রামায়ণ মহাভারত তো ফোক হিসেবেই বেরিয়েছে। হ্যাঁ, বাট এই যে মহাভারত, তো মানে সবাই বলে যে রাজামৌলিও বলেছে যে মানে যদি সিনেমা বানাতে হয় স্ক্রিন প্লের জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না। সেলিম জাভেদও বলেছে। তো তোমার রাইটিং প্রসেসে, তুমি তো এখন ধরো রেগুলার লিখছো, রাইটিং প্রসেসে ওগুলোর ইম্প্যাক্ট তো থাকে, ওগুলো আছে? ওগুলো তো মানে ন্যাচারালি চলে আসে আর কি, ঠিক আছে? মানে বসে ভেবে মানে আলাদা করে নয়, আলাদা করে ভাবতে হয় না, অনেক সময় ন্যাচারালি চলে আসে আর কি। আর ধরো যখন আমরা প্রথম দাবারু এই কাজটা আমাদের হাতে এলো, তো আমার প্রথমেই মনে হয়েছিল, মানে আমি ছোটবেলায় এক জায়গায় পড়েছিলাম যে রাবণের ওয়াইফ এই খেলাটা আবিষ্কার করেছিল, মন্দোদরি, ঠিক আছে? তো আমি ওখান থেকে ওটাই প্রথম মাথায় ক্লিক করছি। আমি দেখো যাই করবো, মহাভারত রামায়ণ আমাদের ডিএনএ তে আছে, ওটা এক্সপ্লেন করার কাউকে দরকার নেই, ওটা বললেই লোকে বুঝে যাবে। তো আমরা কন্টিনিউয়াসলি কি করবো, কি ওটার সাথে চালগুলোকে মেলাতে মেলাতে যাব। তো এই যে স্টেলমেট বলে একটা জিনিস হয়, নিরস্ত্র রাজাকে মারতে নেই, সেটা যখন ও দেখছে যে জয়দ্রথ বধ হচ্ছে, ও জিজ্ঞাসা করছে জয়দ্রথ খুব খারাপ লোক ছিল, অভিমন্যুকে বেরোতে দেয়নি। তো তখন বলছে যে হ্যাঁ, নিরস্ত্র রাজাকে মারতে নেই, অভিমন্যুকে মেরেছিল, এটা খুব ভুলকাল করেছিল, এটাকেই দাবার ভাষায় স্টেলমেট বলে। তো ওই যে প্যারালাল গুলো টেনে টেনে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই এটা পাণ্ডব, এটা কৌরব, ওরকম করে করে প্যারালাল, ওটা অটোমেটিক্যালি চলে এসছে, বুঝতে পারলে তো? এটা প্রত্যেকটা গল্পের মধ্যেই অল্প বিস্তর থাকে আর কি।
এই রিসেন্টলি এই নেটফ্লিক্সের এই কুরুক্ষেত্রটা তো দেখেছো। আচ্ছা, কুরুক্ষেত্রের না মহাভারতের একটা জায়গা আমি বুঝতে পারিনি, ওটা তুমি একটু পারলে আমায় বলো। সেটা হচ্ছে কি যে ওখানে একটা জায়গা ছিল না, যে আমাদের যে ভীষ্মকে মেরেছিল শিখণ্ডীর যে আগের একটা জন্ম ছিল, মানে সিরিয়ালে যেটা দেখেছিলাম আম্বা, হ্যাঁ, ওর আগে একটা জন্ম ছিল আম্বা, এন্ড সেখানে ও দেবব্রত ভীষ্মকে পাচ্ছে না, এবং পরের জন্মে একটা পণ হচ্ছে যে আমি পরের জন্মে ওকে মারবো। কিন্তু সিরিজটার মধ্যে ওই জিনিসটা টোটালি অন্যভাবে দেখালো না, যে একটা সাধু বাবার কাছে যাচ্ছে এন্ড দেন কিছু জিনিসপত্র বলছে আর জাস্ট ও সঙ্গে সঙ্গে ট্রান্সফর্ম। হ্যাঁ, এটা একটু অন্যরকম ভাবে এবং শিখণ্ডী কোনো মানে শিখণ্ডী কিন্তু পুরুষ ছিল না, এখানে কিন্তু পুরুষ দেখিয়েছে। হ্যাঁ, পুরুষ কি দেখিয়েছে কি মানে গোফ ছিল, আমি কি বলবো এক্স্যাক্টলি, মানে ওই পোর্ট্রেলটা করেনি হয়তো, এবং শিখণ্ডী নিজেও তীর চালাচ্ছে দেখিয়েছে এখানে, মানে একটু ফেমিনাইন টেন্ডেন্সি আছে, হ্যাঁ, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, অ্যাকচুয়াল যেটা ঘটনা, মানে যেটা অ্যাকচুয়ালি লেখা, দেখো এটা মাল্টিপল ইন্টারপ্রিটেশন এখানে কুরুক্ষেত্রে একভাবে করেছে, বাট অ্যাকচুয়ালি যেটা ছিল যে অম্বা, অম্বিকা, অম্বালিকা তিনজন ছিল, বিশ্ব এদেরকে নিয়ে এসেছিল জিতে। অম্বার প্রেম ছিল হচ্ছে শাল্যরাজের সাথে, শাল্যরাজ আটকাবারও চেষ্টা করেছিল, বিশ্ব হারিয়ে দিয়েছিল, তারপর নিয়ে এসেছিল। সত্যবতীর কাছে এসে অম্বা বলে যে আমি শাল্বনরেশকে ভালোবাসি, আমাকে ফেরত পাঠিয়ে দিন। ফেরত পাঠালো, শাল্বনরেশ বললো যে ভীষ্ম জিতে নিয়ে গেছে, আমি তোমাকে বিয়ে করবো না। তো আবার ফেরত গেল, ভীষ্মকে বললো আপনি বিয়ে করুন, ভীষ্ম বললো আমার তো আজীবন ব্রহ্মচারী থাকবো, আমি বিয়ে করতে পারবো না দেবী, আপনি ফেরত যান। ও তখন বললো না, তোমাকে বিয়ে করতে হবে, তুমি তাহলে আমাকে তুলে এনেছিলে কেন? তুমি জিতবে, বিয়ে করবে তোমার ভাই, এটা তো হয় না, তাহলে তোমার ভাই এসে কেন জেতেনি? তো দিয়ে তারপরে শি ওয়াজ লুকিং গোয়িং হিয়ার এন্ড দেয়ার, যে কে ভীষ্ম থেকে বদলা নিতে পারে, কেউই পারছিল না। তো উনি পরশুরামের কাছেও গেছিলেন, পরশুরামের সাথে যুদ্ধ হয়, ঠিক আছে, সেটা খুব ফেমাস একটা ঘটনা। আর পরশুরাম আবার পরশুরামের সাথে ভীষ্মর যে যুদ্ধটা, তো হ্যাঁ ওটা তো, এবং পরশুরাম অ্যাকচুয়ালি ভীষ্মর গুরু, তো সেটা হয়েছিল। তারপরে যখন ওখানেও জাস্টিস উনি পেলেন না অম্বা, তখন ওর একটা মানে ধ্যান করতে করতে ওনাকে একজন বলেছিল যে তুমি ধ্যান করো, তো ধ্যান করে নদী হয়ে গেছিল। আচ্ছা, শি ট্রান্সফর্মড ইনটু আ রিভার, অম্বা নদী আছে, তো সেটাতে ও ট্রান্সফর্ম, পরের জন্মে শিখণ্ডী হয়ে জন্ম, এবং ওই যে শিখণ্ডী ওর মৃত্যুর কারণ হবে, এবং অর্জুনের সামনে দাঁড়িয়ে গেছিল, তাই জন্য উনি তীর চালাননি। দিস ওয়াজ দ্য অ্যাকচুয়াল স্টোরি। এখানে ওই ট্রান্সফরমেশনটা একটু অদ্ভুত ভাবে দেখিয়েছে, ওটা আমারও একটু মানে আমি ওটার ব্যাপারে জানি, ওটা আমিও বুঝতে পারিনি ওই জায়গাটা দেখে। এমনি ধরো তুমি যখন লিখছো, তুমি রাইটিং এর মেইনলি কোন জায়গাটা করো? স্ক্রিন প্লে সাজানো নাকি ডায়লগ? স্ক্রিন প্লে ডায়লগ দেখো, আমি অনেস্টলি বলছি, আমি বাংলা পড়েছি, ঠিক আছে, কিন্তু কি আমার যে স্কুল ছিল খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুল, এবার সেখানে না কি হয়েছে কি, আমি ছোটবেলা থেকে প্রচুর হিন্দি কালচার, পাঞ্জাবি কালচারের মধ্যে বড় হয়েছি, ঠিক আছে। এবার আমার অ্যাকচুয়ালি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলাই ছিল, কিন্তু আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ছোটবেলায় খুব উইক ছিলাম, আচ্ছা, অনেস্টলি বলছি। তারপরে আমি পরের দিকে 8 অনওয়ার্ডস পিক আপ করেছি, মানে যেখানে আমি ল্যাঙ্গুয়েজটা আরো বুঝতে পেরেছি, ঠিক আছে। অন্নদা মঙ্গল কাব্য ছিল আমাদের, সেগুলো থেকে, বা মাইকেল মধুসূদনের আত্মবিলাপ ইত্যাদি, ওগুলো পড়ার থেকে ধীরে ধীরে গ্র্যাজুয়েট। তোমার এমনি বই পড়তে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো, ওটা পড়তেই হবে, না পড়লে লিখতে পারবে না, ঠিক আছে। যে সিনেমা দেখে সিনেমা লিখতে যাবে, কেস খাবে, কিন্তু কেস ফুল 100%, মানে ইউ হ্যাভ টু। আবার শুধু পড়েও লেখা যাবে না, সিনেমাও দেখতে হবে, দুটোই ককটেল যায়। কারণ খালি বই পড়লে বইয়ের স্ট্রাকচার আলাদা, সেটা স্ট্রাকচারিংটা তোমাকে সিনেমা থেকে শিখতে হবে, কিন্তু বই তোমাকে এনরিচ করবে, ল্যাঙ্গুয়েজ তোমাকে ভাবতে হেল্প করবে, কারণ বই একটা নিজের ওয়ার্ল্ড তৈরি করে, এক্স্যাক্টলি, ক্যারেক্টার কিভাবে ডেভেলপ করতে হয়। এই যে এখন তুমি দেখবে যে যেটা ট্যারেন্টিনো ধরো 90s এ করেছিল, যে চ্যাপ্টার ওয়াইজ স্টোরি টেলিং, ওটা তুমি নভেলের মতো করে করে বলছে। এই যে এখন তুমি দেখছো ধুরন্ধর, এরা কিন্তু এইটা ফলো করছে, ট্যারেন্টিনোকেই ফলো করছে একদম। ট্যারেন্টিনোকে পরপর অনেক ডিরেক্টর এই রিসেন্ট টাইমসে, কার্তিক সুব্বারাজ, ইভেন তুমি দেখো না মিউজিকের যে চয়েস, এই যে পপ মিউজিক ইউজ করা, অ্যান্টি সিচুয়েশনাল মিউজিক, এগুলো তো পরিষ্কার ট্যারেন্টিনো, একদম বোঝাই যাচ্ছে তো পরিষ্কার। ধুরন্ধরে তো প্রচুর ইন্সপিরেশন আছে, প্রচুর। এমনি এই ধুরন্ধর থেকেই বলবো, এখন কি বলিউডের এখন যে অবস্থাটা কোভিড এর পর থেকে চলছে, সেটা তো ভালো নয় খুব একটা। বলিউডেও ঢুকছে, এরকম না যে শুধু টলিউডেরই খারাপ অবস্থা। তো এখন বলিউডের মেইন ভরসা তাহলে কি পড়ে হলো? এই শাহরুখের একটা ছবি বা এরকম আদিত্য ধরের একটা ছবি, এরকম দাঁড়াচ্ছে ব্যাপারটা? দেখো, বলিউড আমার মনে হয় কি বলতো, এই কর্পোরেট কালচার ইত্যাদি, বাজেটস এর প্রবলেম, তারপরে ওখানে না কোনো এরকম স্টার তৈরি হয়নি যার ফলোইং আছে। যারা এক্সিস্টিং ছিল তাদেরও দেখো ম্যাক্সিমামের অবস্থা খারাপ। ঋত্বিক রোশনের অবস্থা খারাপ, সালমান খানের অবস্থা খারাপ, আমির খানের অবস্থা খারাপ, শাহিদ কাপুর কিছুই দেখতে পাচ্ছি, ভিশনারি মেকার নেই। হ্যাঁ, আর কি হয়েছে, যারা ধরো এক সময়কার ভালো মেকার ছিল তাদের এখন পাস দেয়ার প্রাইম। কি হলো মানে, যেরকম এটা মানে এই কথাটা বারবারই আসে, ওই যে রাকেশ ওমপ্রকাশ মেহরা ধরো, বা কাবির খান, ইভেন বিশাল ভারদ্বাজেরও কোয়ালিটি একটা ফল এসেছে, ইমতিয়াজ আলীর এসছে। তুমি তো ও রোমিও ভালো বলেছো, বাট আমার কিন্তু মানে আমি বলছি এটা ওভারঅল যারা বিশাল ভারদ্বাজের ফ্যানও ছিল তারাও কিন্তু তাদেরও ভালো লাগেনি। আমি বলছি যে ওভার বা অনুরাগ কাশ্যপের বলো, একটা কোয়ালিটি ফল হয়েছে সেখানে কোথাও গিয়ে। কবির খান মেইন স্ট্রিমের মধ্যে ধরো, কবির খান আগের স্ট্যান্ডার্ডের ছবি বানাতে পারছে না, তো একটা সেটার একটা ওভারঅল
হয়েছে, তো নতুন লট অফ ডিরেক্টরস আসতে হবে, নতুন সেট অফ ডিরেক্টরস। এবং কি হয় বলতো না, এম্পাওয়ারিং প্রডিউসারও লাগে। মানে হ্যাঁ। ধরো এই যে এতগুলো এই যে ডিরেক্টরদের কথা বলা হচ্ছে, এদের কিন্তু মানে প্রচুর এম্পাওয়ার করেছিল রনি স্ক্রুওয়ালা। রনি স্ক্রুওয়ালা, ইভেন আদিত্য ধারকেও কিন্তু এম্পাওয়ার করেছে রনি স্ক্রুওয়ালা, নাহলে উড়ি হতো না। ঠিক আছে, আরএসভিপি। আরএসভিপি আর তখন আরেকটা ইউটিভি ছিল, হ্যাঁ। তখন ইউটিভিতে রনি ফ্যান্টমও তো এরকম অনেক করেছে, ফ্যান্টম প্রচুর লোক Phantom করেছে। প্রচুর তো করেছে। ওরকম না একটা এম্পাওয়ারিং প্রডিউসারও লাগে, কারণ প্রডিউসার না সিনেমাটাকে যদি ঠিকঠাক সাপোর্ট না করতে পারে তুমি ছবি বানাতে পারবে না। বানাতে পারবে। তুমি আর যত ভালো ছবি বানিয়ে নাও, সেই ছবিটাকে তুমি লোকের কাছে পৌঁছাতে পারবে না যদি তোমার প্রডিউসার সাপোর্টিভ না হয়। আর আরএসভিপি তখন প্ল্যানিংটাও এরকম করতো যে ওই ছবিটা ছোট ছবি হলো, সেটা ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, হ্যাঁ। ওই প্ল্যানিংটাও ওরা করেছিল। ইউটিভির ক্ষেত্রে ওরা সব থেকে ভালো করেছিল, যখন ইউটিভিতে সিদ্ধার্থ রায় কাপুর, সিদ্ধার্থ রায় কাপুরও ছিল, রনি স্ক্রুওয়ালা ছিল, ওরা রং দে বসন্তীর মতো ছবি বলো, অনেক ভালো ভালো ডেভডি ওরা ইয়ে করেছিল, ডেভডি করেছিল সেই সময় প্রচুর। উড়ান, ওই সময়টা খুব ভালো ছিল অ্যাকচুয়ালি হ্যাঁ। ছবির জন্য। মানে আমরাও তখন বড় হচ্ছি, দেখছি অনেকজন ডিরেক্টর পর কাজ করছে অনেক। অনেক রকম। আর আরেকটা কি হচ্ছিল যে ওইটা যেরকম একদিকে খুব স্ট্রং হচ্ছিল, হুম। সেম ভাবে প্যারালালি ধরো রোহিত শেট্টি একটা টাইপের কাজ ঠিক। করছিল, সেটা সাকসেসফুল ছিল। ফারাহ খান ওয়াজ ভেরি সাকসেসফুল এট দ্যাট। ফারাহ খান তো রেগুলার ছিল না, মানে হ্যাঁ। ফারাহ খান খুব হ্যাঁ। ভালো ডিরেক্টর, কিন্তু ধরো এতদিন যদি কেউ বসে থাকে হ্যাঁ। তাহলে আরেকবার ছবি বানালে আউটডেটেড হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে না? ফারাহ খানের ক্ষেত্রে এই গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, অনেক বেশি। ওই লাস্ট টাইম তো ঋত্বিককে নিয়ে একটা ছবি করতে গেল রোহিত শেট্টি, যেটা প্রডিউস করার কথা ছিল, সত্য পে সত্তর রিমেক। ওটা তো হয়নি, ফ্লোরে যেতে পারিনি, ওটা তো হয়নি। বাট ফারাহ খানের একটা জিনিস আমার মনে হয় যায় ছয় শোনা, মানে ছবিও ভালো বানাতে পারে, টেলিভিশন কন্টেন্টও যখন করে ভালো করে, ইউটিউব কন্টেন্ট, সাকসেসফুল। ইউটিউব কন্টেন্ট খুব ভালো, ওটাও রেডি করে কিন্তু, মানে কোথায় পান যাবে, ওর যে মানে মেড আছে তাকে হ্যাঁ। কোথায় চাটবে, পুরো স্ক্রিপ্টের মতোই সাজায় ওরা। আর এখন হচ্ছে রিসেন্ট যে ছবিটা নিয়ে বিরাট হাইপ হয়ে রয়েছে, তুমি অনেক ভিডিও বানিয়েছো ওটার উপর, আমরাও করেছি, ধুরান্দার নিয়ে কথা হচ্ছে। তো ধুরান্দারের আগে একটা জিনিস খালি তুমি তোমার মতো করে বলো, যে তোমার কাছে প্রপাগান্ডাটা অ্যাকচুয়ালি কি, প্রপাগান্ডার ডেফিনেশনটা তুমি কিভাবে দেখো? না, আমার এটা মনে হয় কি বলতো, যে তোমার একটা সার্টেন আইডিওলজি থাকতেই পারে সিনেমার মধ্যে, কিন্তু ধরো তুমি সেইটাকে মানে ধরো একটা সার্টেন পলিটিক্যাল ন্যারেটিভ চলছে, তুমি সেইটাকে এনক্যাশ করে তোমার ছবিটাকে দিয়ে একটা সার্টেন কাইন্ড অফ হেট্রেড যদি ছড়িয়ে দিচ্ছ, বা ধরো তোমার আইডিওলজিটাকে দিয়ে একটা সার্টেন জিনিস, ধরো সেটা খারাপ হয়েছে কিন্তু সেটাকে তুমি হোয়াইট ওয়াশ করছো, সেটাকে করে দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা, যেরকম ধরো তোমার আইডিওলজির সাথে যেটা মেলে না সেগুলো সবই তুমি দাগিয়ে দিলে খারাপ বলে, সেটাই এইগুলো হচ্ছে যে প্রপাগান্ডা ভাই, যে একদম ইচ্ছে করে একটা সার্টেন ন্যারেটিভকেই পুশ করবার প্রচন্ড চেষ্টা। আইডিওলজি তো প্রত্যেকটা ডিরেক্টরেরই থাকবে, একটা কমেডি ফিল্মের মধ্যেও তার একটা সার্টেন আইডিওলজি থাকতে হবে, সবকিছুতেই থাকবে, কিন্তু সেইটা যদি তোমার অন দা ফেস হয় এবং তুমি সেটা লোককে ইচ্ছে করে ওটা দিয়েই তুমি লোককে ট্রিগার করতে চাইছো, ঠিক আছে। মানে দেখবে অনেক সিনেমা হয় কি ইচ্ছে করে, এটা একটা টেকনিক মেকারদের, ধরো এ বি সি তিনটে ঘটনা ঘটেছে, এ হ্যাজ লেড টু বি, বি হ্যাজ লেড টু সি, তুমি কি করলে, বিটা হচ্ছে ধরো ভায়োলেন্ট ঘটনা, তুমি বিটা তুললে, তুমি বিটা দেখালে, এ আর সিটা কাটে, এটা সিটা কেটে দিলে, ঠিক আছে। এবার তুমি কি হচ্ছে কনটেক্সটটা সেট করলে না, তুমি খালি ভায়োলেন্সটা দেখালে, দিয়ে বলে আমি তো ঠিকই দেখিয়েছি। এবার লোকেও যারা যুক্তি দেবে তারা বলবে বলিনি, ওটাই সে বলবে দেখ এই দেখ, এ তো বলছে, এটা তো ফ্যাক্ট, এটা কি হয়নি? কিন্তু হোয়াট হ্যাজ লেড টু দ্যাট, তোমাকে তো সেই ব্যাক স্টোরিটাও বলতে হবে না। প্রপাগান্ডাতে ইন্টেনশনটা কি, ওটাই। আজকে ধরো কথার কথা বলছি, ধরো ইরানের সাথে আমেরিকার ঝামেলা হচ্ছে, আমেরিকা এটা নিয়ে 4-5 বছর পরে একটা সিনেমা বানাবে, সেখানে দেখাবে ইরান কত শয়তান ছিল এবং আমেরিকা ওখানে গিয়ে রেস্কিউ করে আনবে একটা মেয়েকে স্ট্রেট অফ হরমুজ থেকে, হ্যান্ড দেখবে এটা হবে, এটা হবেই। তাতে হয়তো বেন অ্যাফ্লেক থাকতে পারে, ম্যাট ডেমন থাকতে পারে, এরকম কেউ থাকবে, লিওনার্ডো ডিক্যাপ্রিও থাকবে, কেউ না কেউ থাকবে, বা টম ক্রুজ থাকতে পারে, একটা কিছু হবেই হবে। আমেরিকা সেটা শুধু ন্যারেটিভ পুশ করে, সিনেমা, নিউজ চ্যানেল, এখন সোশ্যাল মিডিয়া সবকিছু আমেরিকার হাতে, দে উইল পুশ দিস ন্যারেটিভ, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এবার লোকে বলবে কি যে হ্যাঁ ইরানে তো, এবার ধরো পার্টিকুলার কিছু ঘটনা দেখাবে যে 1979 এর আগে ইরান এরকম ছিল, এটার আসার পরবর্তীতে ইরান এরকম হয়ে গেছে, আর এই ইরানে এরকম মানে ওই আয়াতুল্লাহ খামেনির যে সরকার, ইসলামিক রেভলিউশন হয়েছিল, শরীয়তে তারপরে এখন প্রেজেন্ট ডে তে এরকম হয়েছে, এখান থেকে আমেরিকা গিয়ে হেল্প করছে ওটাকে, মানে পার্সোনাল যে ইন্ডিভিজুয়ালিটি বা ইন্ডিভিজুয়াল ফ্রিডম অফ এক্সপ্রেশনটাকে বাঁচাবার জন্য আমেরিকা কত লড়ছে। তুমি কি করলে মাঝে যে আমেরিকা কি করছে, আমেরিকা কেন ইরানে অ্যাটাক করছে, কি করছে, বা ইসরায়েলের তার সেখানে কি ভূমিকা, সেগুলোকে তুমি কেটে সব বাদ দিয়ে দিলে, ইভেন এপস্টেইনটাও কেটে দিলাম, তুমি কেটে দিলে। এবার যে ধরো তখন ফিউচারে যার ধরো এখন হয়তো সে ছোট বা সে হয়তো জানে না, বা হয়তো সে যখন ওই সিনেমাটা দেখবে তার কিন্তু ইমেজটা ইরানের ওটাই হবে থ্রু ফিল্ম, কারণ ফিল্ম কিন্তু ওই এটা রাখতে পারে ইমপ্যাক্ট, ঠিক আছে, ওটা রাখতে পারে। কিন্তু যেমন তুমি দেখবে এই যে মেক্সিকোকে নিয়ে একটা আমাদের মাথায় ঢুকে গেছে প্রচন্ড ড্রাগস,
খালি ড্রাগস, ড্রাগস, খালি ড্রাগস হয় এবং ওখানে সবকিছু হলুদ হলুদ দেখতে হয়, ব্রেকিং ব্যাড দেখে লোকের মাথা ইভেন আমেরিকান ছবিতে তো ইন্ডিয়ারও একটা স্টিরিওটাইপ আছে, হ্যাঁ। গরিব 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 গরিব, শুধু গরিব, এই যে স্লামডগ মিলিয়নিয়ার, স্লামডগ মিলিয়নিয়ার, পভার্টি পর্ন, ঠিক আছে, পভার্টি পর্নটা, হ্যাঁ। তো সেটা নিয়ে তখন ক্রিটিসিজম হয়েছিল। তো ঠিক। তুমি দেখবে একটা সার্টেন, এবার তুমি ওই সিনেমাটা দেখে তো ওই দেশটার ব্যাপারে একটা ওপিনিয়ন বানাতে পারো, এক্স্যাক্টলি। ঠিক আছে। আর ওটা আমার সত্যি বক্তব্য তৈরি হয়। এবার সেইটা হচ্ছে কিন্তু প্রোপাগান্ডা। হুম। একটা হচ্ছে কি তোমার ধরো ইন্টারপ্রিটেশন নেই, ধরো আমি কথা বলছি ধরো ইন্ডিয়ানা জোনসে দেখবে ইন্ডিয়ার যে পোর্ট্রেলটা সেকেন্ড ছবিটা যেটা ওই হ্যাঁ। অমরিশ পুরী, পুরো ভুলভাল, ও ইন্ডিয়ান উল্টোপাল্টা। কিসব সাপ খাচ্ছে, জোক খাচ্ছে, ব্রেনের মাঙ্কি ব্রেন খাচ্ছে, কিসব ছিল না, হ্যাঁ হ্যাঁ পুরো হ্যাঁ। ভুলভাল পোর্ট্রেল। কিন্তু ওটা কি একটা মজার ছলে হচ্ছে, ওখানে কোনো ন্যারেটিভ পুশ করবার চেষ্টা নেই, একটা নেই। মজার এতে। হ্যাঁ, স্পিলবার্গ বোঝে না, তাই জন্য হয়তো স্টিল ওটা খারাপই, ঠিক মানে আছে, ওটা খারাপ, অবশ্যই খারাপ, কিন্তু ওখান দিয়ে কিন্তু এটার কোনো ইন্টেনশন নেই যে এটাকে আমি ছোট করে দেখাবো বা হ্যাঁ, কিছু, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু একটা কোথাও সফট, মানে আমেরিকান যে লোক দেখছে সে ভাববে কি যে ওয়েস্ট, মানে ইন্ডিয়া হ্যাঁ। এখনো এরকমই আছে যখন 80s হ্যাঁ। এই ছবিটা আসছে, এবং একটা ওয়েস্টার্ন সেভিয়ারকে গিয়ে বাঁচাতে হচ্ছে, একদম ওটাই, তাই তো অ্যাকচুয়াল ন্যারেটিভটা, ওইটাই ঠিক তো। আছে। এবার এটা যদি ধরো স্পিলবার্গ নেক্সট মাত্রায় করে, যে ধরো ইন্ডিয়ানরা সবাই ক্যানিবাল ইভেন ওখানেও দেখিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাই এরকম ওই কালা জাদু, যেটা হ্যাঁ। মানে বাংলা নিয়ে লোকের যেটা হ্যাঁ। ইন্ডিয়াতে ন্যারেটিভ, ইন্ডিয়া নিয়ে বাইরে ওটা ন্যারেটিভ। সেটা তাই তো না। তো এবার ব্যাপার হচ্ছে যে এবার এইগুলোকে তুমি যদি আরো নেক্সট মাত্রায় করো, হুম। প্রচন্ড গোর ভাইলেন্স, ইন্ডিয়ানা জোনসকে একটা তবু ক্যাম্পি ব্যাপার আছে, তবু চলো ঠিক আছে, ওই তো ট্রেজার হান্ট, হ্যাঁ, আমেরিকার সোনা। সেটা যদি পুরো গোর এবং তুমি সিনেমাটাকে পুরো সিরিয়াসলি ট্রিট করে, হ্যাঁ। তুমি ট্রিটমেন্ট একদম সিরিয়াস, ব্রিজ অফ স্পাইস এর মতো ট্রিটমেন্ট করে দিলে, করে দিয়ে দেখালে, এবার তখন লোকে কি বিশ্বাস করতে শুরু করবে, তো সেটাই, এবং লোকে ম্যাক্সিমাম লোক কিন্তু ক্রস ভেরিফাই করে দেখে না যে কি না। দেখাচ্ছে, এটা তো সম্ভবই নয়। দেখে কতগুলো দেখবে, কত ইনফরমেশন, না কেউ দেখেও না, বাট সে ওটাকে ধুরন্ধর নিয়ে এমনি ওপিনিয়নটা ওটা কিরকম? ধুরন্ধর ফিল্ম মেকিং ওয়াইজ বেস্ট, দারুণ করেছে, দারুণ। মেকিং থেকে শুরু আবার করে প্রপাগেটও performance থেকে। করছে। আবার সার্টেন জিনিস এই ছবিটা দেখিয়েছে, ফার্স্ট পার্টে কিছু কিছু অল্প বিস্তর ছিল, ফার্স্ট পার্টটা কম ছিল, কম ছিল, সেকেন্ড পার্টে ওটা বিল্ড আপটা করে এসেছিল, এখানে সব পে অফ হচ্ছে, একদম। ঠিক আছে। এবং সেখানে গভর্নমেন্ট ক্লিনিং থেকে শুরু করে অনেক কিছু জিনিসপত্র দেখিয়েছে, যেটা পুরোপুরি মানে আদিত্য ধার একটা সার্টেন আইডিওলজিকে খুব নেক্সট লেভেলে গিয়ে পুশ করেছে, ঠিক আছে। ঠিক। আর ভাঙ্গাকেও কিন্তু মানে ভাঙ্গাও কিন্তু এক ধরনের প্রপাগান্ডার প্রমোট করে, কারণ ভাঙ্গার ছবিতেও তুমি দেখবে নাৎজিদের একটা লোগোর ছাপ এই অ্যানিমেলের মধ্যে হ্যাঁ। ছিল, মানে ওটা বেসিক্যালি এরকম নয় যে কোনো পলিটিক্যাল পার্টির করছে, বাট আলটিমেটলি ওটা হয়তো রাইট উইং এরই একটা সার্ভ হ্যাঁ, করছে। কেন ওটা- একটা সিন আছে না, ও হ্যাঁ। দেখবে এই একমাত্র যে এরকম একটা ছিল না পুরোহিতের সাথে বসে হ্যাঁ হিন্দু পুজোটা একমাত্র ঠিক করে করে, যেটা ওর বউ ওকে পাশে বসিয়ে হ্যাঁ। গোমূত্র খাওয়া, ঠিক ঠিক ঠিক, কিন্তু ও চার্চে গিয়ে কি করে, হুম। ফাদারটাকে কি বলে দেখেছেন? মনে নেই, অ্যানিমেল দেখেছি, হ্যাঁ, মনে নেই। না ফাদারটাকে গিয়ে পুরো খিল্লি করে, ফাদারটা বমি করছে, হুম, করছে, হুম। ফাদারটার সাথে পুরো খিল্লি করে। হুম। পুরোহিতটাকে যখন বলে তখন সিরিয়াসলি বলে একটা Seriously জিনিস, বলে। এবং তারপরে কিন্তু পুজোটাও পুরো করে এবং গোমূত্র খায়। আমার ওটা বেশি মনে হয়েছিল যে ওই মানে নাৎজিদের কিছু জিনিসপত্র ওই হ্যাঁ, ক্যারেক্টারটার হ্যাঁ, মধ্যে রাখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু রাখা হয়েছে ওর স্বাস্তিক স্টিল। তো ভাঙ্গাকে নিয়ে কি মনে হয়, ভাঙ্গা আগামী দিনে কি কেস খাবে নাকি? আমার তো মনে হয় দেখো, যদি একই জিনিস তুমি বারবার বানাতে থাকো, রেজবেট যদি খেলতে আছে। থাকো, ওটা একটা পয়েন্টের পরবর্তীতে এক্সপোজ হবেই হবে, ঠিক আছে। ওটা কোনোদিনও এরকম হতে পারে না, তুমি যদি নিজেকে পুশ না করো, ঠিক আছে, তাহলে ওটা একটা টাইমের পরে এখন লোকের ভালো লাগছে হয়তো, ওটা একদিন আর এক্সপোজ। ভাঙ্গার তো একটা অ্যারোগেন্স আছে এইটা নিয়ে যে না ভাই তোর অসুবিধা যখন হচ্ছে আমি ওইটাই দেখাবো। হ্যাঁ, ও তো ওইটা কি তো এটা বেসিক্যালি নেক্সট লেভেলের রেজ বেটিং না, হ্যাঁ যে আচ্ছা এটা নিয়ে লোকের প্রবলেম হতে পারে, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হতে পারে, এটাকেই আমি নেক্সট লেভেলে গিয়ে দেখাবো। এবং এরা কি করে, ওটাকে আবার কাউন্টার ব্যালেন্সও করে, হ্যাঁ ঠিক আছে। ধরো রণবীর কাপুর বলছে ধরো হেসে হেসে যে তোকে আমি চড় মারবো, এরকম ভাবে চড় মারবো, তখন ও বলছে আমিও তোমাকে চড় মারবো, ঠিক আছে। এবং ধরো একটা সিনে দেখিয়ে দিল যে ওকে একটা টেনে চড় মারলো, হ্যাঁ মেয়েটাও একটা ঠিক আছে। থাপ্পড় মারলো। এবার ও হ্যাঁ। বলবে যে হ্যাঁ না ফিমেলও তো মারছে, ফিমেলও তো মারার কথা বলছে, ইন্টেনশনটাতে যাচ্ছে না যে কি না। দেখাচ্ছে, ইন্টেনশনটা কি হ্যাঁ, স্প্রেড করছে। কিন্তু তার আগের যে কনটেক্সটটা কি কি ব্যাপার, ঠিক আছে, ওই ক্যারেক্টারটা কি করে আসছে, ও জাস্টিফিকেশন দিচ্ছে সেটাই। ওটা, ঠিক আছে। একদমই তাই। ভাঙ্গার ওটাই মনে হয় যে ভাঙ্গার যে পরিমাণ অ্যারোগেন্ট, জানি না আগামীতে এটা কি হতে চলেছে, কিন্তু মানুষ আসলে এখন একটা স্টোরি টেলিং ফরম্যাট যেটাকে বারবার আমরা সবাই যারা রিভিউ করছি সবাই এটা বলে যে একটা ফাস্ট পেস স্টোরি টেলিং হচ্ছে, ফাস্ট কাট এডিটিং, যেটা নেটফ্লিক্স এর কাজের মধ্যে হচ্ছে, নীরাজ পান্ডে যেগুলো করছে, হ্যাঁ। এই জিনিসটা তো মানে নতুন স্টোরি টেলিং এর মধ্যে ভাঙ্গা, আদিত্যাধার এরা হয়তো ফিট ইন করে গেছে কোনোভাবে এই জিনিসটার সাথে। হ্যাঁ, ওরা একটা Match- কি বলতো, একটা মানে স্টাডি করে দেখেছে, হ্যাঁ। ঠিক আছে, যে অডিয়েন্সেরও চেঞ্জ হচ্ছে। মানে ওটা জেনজি পছন্দ করছে হয়তো, হ্যাঁ, ওদের এই হ্যাঁ, স্টাইল। ইভেন তুমি দেখো না ধুরন্ধর 1 বা 2, দিজ আর অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ,
ইয়েস দে হ্যাভ বিন ক্লাবড এজ এ ফিল্ম। হ্যাঁ যেহেতু অডিয়েন্স দেখবে এই যে একটা বিঞ্জ ওয়াচ করে করে অভ্যেস হয়ে গেছে, 8টা এপিসোড দেখবে ঠিক, ইয়াং ঠিক, ছেলেমেয়েরা ঠিক, দেখে ঠিক। নেয়। ও অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ দেখাচ্ছে, প্রত্যেকটা এপিসোডের মধ্যে প্রত্যেকটা যে চ্যাপ্টার দেখাচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে একটা ইন্ট্রোডাকশন। আমি দেখবো একটা ভিডিও বানিয়েছিলাম, ইন্ট্রোডাকশন, একটা কনফ্লিক্ট সেট আপ করছে, ওটা রেজলিউশনও ওই চ্যাপ্টারেই হচ্ছে। যে এটা রেহমান তো রাজকুমার হিরানিও কিছুটা করতো, রাজকুমার হিরানি পার সিনের মধ্যে করতো, পার সিনে ঠিক আছে, করতো, শর্ট ফিল্মের মতো, শর্ট ফিল্ম হ্যাঁ তো ওরম ভাবে করতো আর কি। তো হ্যাঁ। প্রত্যেকটা সিন হচ্ছে এক একটা শর্ট ফিল্ম ঠিক, ঠিক, ঠিক আছে। বাট এটা মজা লাগে, কিন্তু অনেক ছবির ক্ষেত্রে এটা খুব ভালো ওয়ার্ক করে। রাজকুমার হিরানিটার ক্ষেত্রে যেমন হ্যাঁ। দারুণ কাজ করতো ওটা। এবার রাজকুমার হিরানি যে জিনিসগুলো দিয়ে ওটাকে করতো হুম। সেটা এখন আর অতটা লোকে আর কি নিচ্ছে না। এটা খুব বড় একটা সমস্যা হতে যাচ্ছে মনে হয়, যে এই জিনিসটা কোন দিকে যেতে চলেছে। এই যে এইটা না, ব্যাপারটা হচ্ছে কি বলতো না, আমার কি মনে হয় হ্যাঁ। যে তুমি না ওইভাবে যদি একটা প্যাটার্নকে স্টাডি করার জন্য, অ্যানালিসিস করার জন্য তুমি নাও, ঠিক আছে, যে এটা ওয়ার্ক করছে, ঠিক আছে, কিন্তু তুমি যদি নিজের উপর ওটাকে মানে তুমি চ্যালেঞ্জ হিসেবে নাও যে আচ্ছা চলো এরা এরকম করছে, এরা সাকসেসফুল হচ্ছে বলে আমিও এইটাকেই অ্যাপ্লাই করে একটা সাকসেসফুল সিনেমা লিখবো বা আমি এটা বানাবো, তখন কিন্তু তুমি কেস খাবে। ওদেরটা কিন্তু কিছুটা ন্যাচারালি আসছে, ঠিক আছে, কিছুটা হয়তো ন্যাচারালি আসছে, ঠিক আছে। ধরে নাও এই যে এপিসোডিক অনেকগুলো গ্যাগস, এটা তো ডেভিড ধাওয়ান 90s-এও করেছে, ঠিক আছে। এটা তো এরকম নয় যে রাজকুমার হিরানি করছে, রাজকুমার হিরানি অনেক পলিশ ভাবে করছে, একটু অন্যভাবে, তার মধ্যে সোশ্যাল মেসেজিংও রয়েছে, ওটা শুধু কমেডি নয়, ওটা অনেকগুলো খালি ডিল comedy, করছে। তো এক একজন এক এক রকম ভাবে করেছে তার যেটা টেক। এবার আমার কথা হচ্ছে কি, তুমি তোমার বেস্ট ক্যাপাবিলিটিতে যে ছবিটা বানাতে জানো, ইউ মেক দ্যাট, যেটা তুমি বিলিভ করো, যেটা দেখে তুমি ইনফ্লুয়েন্সড হয়েছো, ইউ মেক দ্যাট অনলি, ঠিক আছে। সেটা এরকম না যে বাজারের সাথে মিলতেই হবে, কিন্তু যদি তুমি সেটা ঠিকঠাক বানাতে পারো, দ্যাট উইল কিন্তু ওয়ার্ক। মানে অ্যাকচুয়ালি ধুরন্ধর যখন ধরো মেইনলি কনভিকশন বলছো, কনভিকশন যেটা তুমি দেখো না, এই যে সাইয়ারা মোহিত সুরি যে স্টোরি টেলিংটা করে, যেটা ও সেটাই করেছে, ঠিক আছে। বা ইভেন তুমি দেখো, যদি আমি তোমাকে বলি যে ধুরন্ধর ধরো আজকে সাকসেসফুল হয়ে গেছে, বাট ধুরন্ধর যখন ধরো তৈরি হচ্ছে, তখন যদি কেউ গিয়ে এটা বম্বেতে প্রপোজ করে যে আমি এরকম 26/11 অ্যাটাকস হয়েছে, সেটা বদলা নিতে চাইছে, এরকম একটা গল্প, এটা তো অন পেপার ফ্লপ আইডিয়া, বিকজ ফ্যান্টম তো 2015-তে হয়ে ফ্লপ হয়ে গেছে, ঠিক আছে। বা দাউদকে ধরতে গেছে পাকিস্তানে ডি-ডে, ইট ওয়াজ এ ফ্লপ ফিল্ম। তো এগুলো তো অন পেপার ফ্লপ আইডিয়াস। তো তাহলে কি জিনিস ওটাকে ইউনিক বানাচ্ছে, যে আদিত্যদার নিজের একটা স্টোরি টেলিং স্টাইল নিয়ে আসছে, মেকিংটা স্টাইলটা, ঠিক আছে, ওর হোয়াট এভার পলিটিক্স, যেভাবে ও ব্যাপারটাকে ভিশন করছে, তো সেটাই আমি বলছি যে ওটা ওই পারে, ওটা ওর নিজস্ব স্টোরি টেলিং, ইউ ডোন্ট ট্রাই টু কপি দ্যাট। এই যে রিসেন্ট এই স্টোরি টেলিং ফরম্যাটটার মধ্যে তো বহু ডিরেক্টর এসে তো ফেসেও গেল, মানে শঙ্কর এটাতে একটা কেস খেলো, মানিরত্নমও কেস খেয়ে গেল এটাতে। এটা কপি করতে গেলে এটা আরো ব্যাকফায়ার করে যেত। না ব্যাকফায়ার 100% করবে। তোমার যেটা নিজের স্টাইল, ইউ স্টিক টু দ্যাট স্টাইল। আচ্ছা, নেক্সট যে বড় কাজগুলো আসছে, ধরো রামায়ণ, বারাণসী, স্পিরিট, আর হচ্ছে গিয়ে অ্যাটলির যে ছবিটা, ওটার নামটা তো আমি জানি না, ওটা অ্যানাউন্স হবে এপ্রিল 8। এই ছবিগুলোর মধ্যে তুমি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড কোনটা নিয়ে? বারাণসী। আর মানে ওটা নিয়ে ভরসা আছে যে ভালো হতে পারে। হ্যাঁ, বাকিগুলো না, বাকিগুলো কি দেখো, অ্যাটলিকটার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, একটা প্রথম কথা, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, জানি না দেখেছো কিনা, যে তেলেগু হিরো তামিল ডিরেক্টর, দেখেছি এইটার কম্বিনেশন চিরকাল, এটা একটা কার্স বলেছে, এটা একটা কার্স। শঙ্কর পারলো না রামচরণকে নিয়ে, আগেও ইভেন আমি বলছি ধরণীর কথা যে বলছিলাম একটু আগে, ধরণী তখন খুব পপুলার ডিরেক্টর, পাওয়ান কালিয়ানকে নিয়ে একটা ছবি করেছিল বাঙ্গারাম বলে, চলেনি। তো এরকম বহু ক্ষেত্রে ওই কাজটা তো তুমি খুব ভালো ব্রেকডাউন করেছো, যে ইট ইজ এ রেশনাল কার্স, মানে এরকম না যে ইললজিক্যাল, ওটা ম্যাচ করছে না দুজনের টেস্ট। এবার সেটা আল্লু অর্জুন ব্রেকও করতে পারে, ঠিক আছে, আল্লু অর্জুন, কিন্তু আল্লু অর্জুনের লাগে ডিরেক্টর লাগে ওর, হ্যাঁ, ওর তো পারফরমেন্স। কিন্তু আগেন এই যে সাবজেক্টটা ওরা চুজ করছে, খুব অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, তো খুব একটা পুরো ওয়ার্ল্ড প্যারালাল টাইমলাইন, এত কম টাইমে কি করে করছে এরা? মানে টাইম স্পেন্ডটা তো ওরা বেশি নেয়নি না, লাস্ট ইয়ার থেকে করছে আই থিঙ্ক না। আচ্ছা, শুট শুরু হয়ে গেছে ওটার? হ্যাঁ, অনেকটা শুট হয়ে গেছে। আচ্ছা, ওই যে তামিল, মানে যেহেতু অ্যাটলি এই জোনের মধ্যে অপারেটই করেনি, তো সেই জন্য, আর অ্যাটলি যেহেতু প্রচুর জায়গা থেকে নিয়ে একটা মিক্স করে, তো সেইটা কতটা কি সাকসেসফুলি করতে হবে, যেহেতু অ্যাটলি এই ধরনের ছবি বানানোর কোনো এক্সপিরিয়েন্স নেই, তো সেই কারণে আমার মনে হয় যে কোথাও ছড়াতে পারে। আর সেম গোজ ফর রামায়ণ। নিতেশ তিওয়ারি তুমি দেখবে এই স্পেকটাকেল বেসড ফিল্ম মেকার নয়, এটা আমি আস্তে আস্তে একেই বলছিলাম, যে রামায়ণ কিন্তু খুব ছড়ানোর সম্ভাবনা। তারপরে যে রাইটার শ্রীধর রাঘবন, সে এরকম মাইথোলজিক্যাল বেসড কখনো কিছু করেনি, সে অ্যাকচুয়ালি থ্রিলার ভালো লেখে, ঠিক আছে। তো কপ ড্রামা, থ্রিলার, খাকি যদি দেখো, ওয়ারও তো লিখেছে, ওয়ার 1 এর ওটা ভালো ছিল, একটা থ্রিল ব্যাপার, টুইস্ট ইত্যাদি, একটা পাল্প এলিমেন্ট থাকবে, ঠিক আছে। কিন্তু মাইথোলজিক্যাল বেসড ড্রামা কতটা সে পুল অফ করতে পারবে, এবং স্পেকটাকেল বেসড যেখানে, সেটা একটা নিয়ে আছে। আর কোন ছবিটা বলে? বারাণসীর ক্ষেত্রে কেন আমি কনফিডেন্ট এত? এক হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে ওদের ডিএনএ এর মধ্যে মাইথোলজি আছে,
ওরা মাইথোলজিটাকে তো বেস রাখছে, ওদের ডিএনএ এর মধ্যেই আছে, বহু ছবিতে করে ফেলেছে ওটা। আর আরেকটা হচ্ছে যে এই যে ধরো অ্যাকশন অ্যাডভেঞ্চার যে পার্টটা, গল্প ট্রাভেল করছে, এক্স্যাক্টলি এই জনরার মধ্যে নয়, বাট মাসালা ফিল্ম তো যেহেতু রাজামৌলি বানিয়েছে, কন্টেম্পোরারি ডে মাসালা ফিল্ম, তো সেটারও একটা সেন্সিবিলিটি তার আছে যে গল্প ট্রাভেল করবে, একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার থাকবে। এবার ওটা কি কিছুটা ইন্ডিয়ানা জোনসের মতো হবে? হ্যাঁ, কিছুটা ফ্লেভারটা, ওই যে ট্রাভেল করছে, বিভিন্ন লোকেশনসে যাচ্ছে, ঠিক আছে, একটা মেয়ে ওকে, এটা কিন্তু রাজামৌলি আগে করেনি। না, এই জনরাটা এক্স্যাক্টলি করেনি, এই জনরাটা করেনি এক্স্যাক্টলি, বাট সেটার মধ্যে যে ট্রোপস গুলো মোটামুটি থাকে না একটা এই টাইপের সিনেমাতে, সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওর কন্টেম্পোরারি মাসালা ফিল্মসে আছে আর কি, করেছে হ্যান্ডেলি। দেখবে এই ইন্ডিয়ানা জোনসের ফিল্মের মধ্যে একটা থাকে যে ওর সাথে একটা কোনো মেয়ে অ্যাকম্পানি করবে, তার সাথে কিছু কমেডি, কিছু প্রেম, এটা থাকবে, তো সেটা তো করেছে ওর নিজের ছবির মধ্যে। তারপরে ধরুন এই যে গল্প ট্রাভেল করে এখান থেকে ওখানে চলে যাচ্ছে, আর প্রতিটাই নিশ্চয়ই একটা সেট পিস দিয়ে ডিজাইন করে করে বিশাল বড় বড় সেট পিস ডিজাইন করবে, তো কম্বিনেশন অফ দ্যাট, তো ওটার থেকে আমার এক্সপেকটেশন বেশি আছে। আর স্পিরিটের থেকেও আগে আমি জানি না কি হবে, মানে আমার মনে হয় যে রিপিটেটিভ যদি হয়ে যায় তাহলে আমি জানি না, মানে আমার খুব একটা, আমি এমনি বলছি স্পিরিট অ্যাকচুয়ালি আমার না, মানে কি বলতো একটা জিনিস না, স্পিরিটের ক্ষেত্রে আমার মনে হয় যে প্রাভাসের যে আগে একটা ইমেজ ছিল, অ্যাংরি ইয়াং ম্যান ইমেজটা কিন্তু ওর ছিল, আর ওই ইমেজটার সাথে কিন্তু ভাঙ্গা ফিট ইন করছে। হ্যাঁ, ফিট ইন করছে, দেখো হয়তো বানাবে, ভালোই বানাবে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কি বলতো যে ভাঙ্গার না, মানে ডিরেক্টর হিসেবে নতুন কোনো এর মধ্যে যায় না, মানে ওর তিনটে ছবি একই রকম, ঠিক আছে, মানে ফিলোসফিটা তো সেম, ফিলোসফি এবং তার কোর সেটা একই, মানে সেটা মানে দোজ আর ক্যারেক্টার স্টাডিজ বেসিক্যালি, চাল তৃপ্তি সিগারেট জ্বালা, মানে ওর মানে এটা হয় না যে তুমি সিনেমা পুশ করতে থাকছো প্রত্যেকটা ছবিতে আলাদা আলাদা টাইপের। ধরো রাজামৌলিকে যদি আমি ধরি, ধরো একটা ছবি বানাচ্ছে মাগাদিরা, তারপরে আলাদা আলাদা, তারপরে ধরো মাক্ষী বানাচ্ছে, তারপরে ধরো বাহুবলী বানাচ্ছে, মাক্ষী আমার ফেভারিট, মাক্ষী জাস্ট ভাবার বাইরে একটা ছবি না, তাহলে তো খালি স্টারদেরকে নিয়ে অপারেট করছে না, এক্সপেরিমেন্টও করছে, নানান রকমের জিনিসপত্র করছে না। ঠিক, যাই হোক, আমাদের পডকাস্টটা মোটামুটি বিভিন্ন জিনিসপত্র নিয়ে ডিসকাশন করলাম, বাট এটাও এপিসোডই কিনেছে। হ্যাঁ, এবার অরিত্রদা এত ছবির কথাবার্তা বলেছে, আমরা কোনোদিনই সবকটা ছবির সবকটা টপিকে কখনোই ঢুকতে পারবো না, কিন্তু তাও যতটুকু হয় পারলাম। বাট এখন আমার একটা পার্সোনাল প্রশ্ন আছে, ধরো এই যে লাইফে এতগুলো কাজ থাকে, তার সাথে কিছু পার্সোনাল স্যাডনেস, পার্সোনাল লড়াই, এগুলোও থাকে, তো তুমি ধরো যারা ফিল্ম রিভিউতে আসতে চাইছে বা নিজের কাজ করতে চাইছে এই লাইনে, তাদের জন্য বলো, বা লাইফের ডাউন টাইমে কি করে নিজেকে ধরে রাখো, সেই ব্যাপারটা যদি একটু বলো, তাহলে বাকিদের জন্য আই গেস মোটিভেটেড হবে। আমার তো হবেই, কারণ আমি তো তোমায় খুবই ফলো করি, তুমি জানো। না দেখো, প্রথম কথা হচ্ছে লাইফে আপস ডাউন প্রচুর আছে, আমি পার্সোনাল লাইফে প্রচুর লসেস দেখেছি, ঠিক আছে, মানে লসেস বলতে আমি মানে কাছের মানুষ যারা তোমার মানে গার্জেন জায়গায় থাকে, সেই জায়গাতে যখন থাকছে না কেউ, তোমার পিছনে কোনো ব্যাকআপ নেই, তো সেই জিনিস আমি দেখেছি, আমার সাথে হয়েছে। এবার আমার যেটা মনে হয়, আমার যা এক্সপিরিয়েন্স এই কিছু বছরে, আমার যেটা মনে হয় কি বলতো, যে বসে থেকো না এটা ভেবে যে কেউ তোমাকে এসে হেল্প করবে, ঠিক আছে, বা কিছু একটা হয়ে যাবে ম্যাজিক্যাল, সো ইউ কিপ অন ওয়ার্কিং, ঠিক আছে, যেটা বিশ্বাস করছো ইউ কিপ অন ওয়ার্কিং, ঠিক আছে, নিজেকে এঙ্গেজ রাখো। তুমি একটা কথা বলেছিলে, ওটা থেকে খুব মানে ভালো লেগেছিল, ওটা খুব সম্ভবত বলেছিলে যে অ্যাসপায়ার করো না, কাজ করো। হ্যাঁ, স্টপ অ্যাসপায়ারিং, স্টার্ট ডুইং। তুমি কাজ করতে থাকো, উচ্চাকাঙ্ক্ষাটা কমিয়ে রাখো। ধরো আর যে কোনো কাজ তুমি যখনই শুরু করবে না, প্রথমে লোকে তোমাকে খিল্লি করবে যে তুমি এটা পারবে না, ঠিক আছে, তারপর যখন তুমি করা শুরু করে দেবে, ওই স্টেজটা ক্রস করে যাবে, তখন তোমার কাজটাকে নিয়ে প্রচন্ড ক্রিটিসিজম করবে, ঠিক আছে, তারপর তোমাকে আটকাবার চেষ্টা করবে, এটা হবে। তুমি কি নেগেটিভ ধরো কমেন্ট এলে ওগুলোকে মাথায় নাও? না, নি না, কখনো কখনো দেখো খারাপ লাগে, ঠিক আছে, কিন্তু এটাই ন্যাচারাল, এটা হবেই, এটা চিরকাল হয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মানুষের মধ্যে চিরকালই ছিল, আগে থেকেই, ঠিক আছে। তো এটা কিন্তু যে কেউ যদি আজকে আপনি ডিসাইড করছেন যে আমি ফিল্ম মেকার হব বা আমি কন্টেন্ট ক্রিয়েটার হব, যাই হব, প্রথমেই এটাকে লোকে ডিসকারেজই করবে, ওইটার দিকে মন দেবেন না। আচ্ছা, রিজেকশনও আসবে, ইট ইজ অলসো পার্ট অফ দ্যাট। আর ভুলও করবেন, ভুল করা থেকে ভয় পেও না, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে কেউ ডিসকারেজ করছে বা তুমি রিজেকশন ফেস করছো বলে ভেবো না যে আমার কোনো স্কিল নেই বা আমার কোনো ট্যালেন্ট নেই। তুমি করতে থাকো, আগেন ওই যে করতে থাকো, একদিন ঠিক না ঠিক হবে। মানে এটা কিন্তু ও তোমাকে যে রিজেক্ট করছে, এটা এরকম না যে তোমার স্কিলের কোনো প্রবলেম আছে, মেবি সেন্সিবিলিটি তার সাথে ম্যাচ করছে না। তুই কিপ অন ওয়ার্কিং, নিজেকে রেডি রাখো, একদিন ঠিক অপরচুনিটি আসবে, কিন্তু সেদিনকে তোমাকে রেডি থাকতে হবে। তুমি যদি তরোয়ালে শান দিয়ে রাখো, যেদিনকে যুদ্ধে তোমাকে ডাকবে সেদিনকে তুমি চলে যেতে পারবে, কিন্তু তুমি যদি ইফ ইউ আর নট প্রিপেয়ার্ড এনাফ, তখন তুমি নামতে পারবে না যেদিনকে অপরচুনিটি এলো। তো সেটা রেডি থাকো।
ঠিক আছে, মিরাকেল উইল হ্যাপেন ইন ইউর লাইফ, অপরচুনিটিও আসবে ঠিক সময়, তোমাকে লেগে থাকতে হবে। আমার কলেজে প্রচুর বন্ধু ছিল, দে ওয়্যার মাচ মোর ট্যালেন্টেড দেন মি, আমি এখনো বলি তারা অনেক বেশি ট্যালেন্টেড ছিল, ফিল্ম মেকিং এর ব্যাপারেও জানতো, সিনেমাও বেশি দেখতো, এখনো যদি তাদের সাথে অ্যানালিসিস করি হয়তো ওরা বেটারই করে দেবে, বাট দে কুডেন্ট। मैं नहीं मानता, मैं तो फैन बॉय हूँ, मैं नहीं না না, मानता। আমি বলছি কি, কিন্তু বা ওদের থেকে, ওর মধ্যে অনেকে ছিল যাদের থেকে আমি শিখেছি অনেক কিছু, ঠিক। কিন্তু ব্যাপার হচ্ছে কি যে ওরা এখানে কিছু করতে পারেনি বিকজ ওরা লেগেছিল না। লেগেছিল। আমি লেগেছিলাম, তো আমি ওটাই বলছি যে তুমি করতে থাকো, কন্টিনিউয়াসলি করতে থাকো, যে কোনো সময় করতে। আচ্ছা, টাইম আপস ডাউনস হতে থাকবে। হ্যাঁ। এই যে ইউটিউবের ক্ষেত্রে যখন 2020 কোভিড এসছে, হ্যাঁ। দ্য রেভিনিউ ওয়ার কমপ্লিটলি ডাউন, আচ্ছা, বিশাল কম, অ্যাড দিচ্ছেই না, মানে কি হবে কিছু বুঝতে পারছি না প্রথম লকডাউন। তো সেই কিন্তু আমি ভিডিও বানানো বন্ধ করি, আমি না, আমার হচ্ছে এটা রুটিন যে 3টে হবে, এখনো তো অ্যাডসেন্স আগের থেকে কম্পারেটিভলি টাকা হ্যাঁ। কমিয়ে দিয়েছে, কিন্তু এটা আমার রুটিন, আমি 3টে করে ভিডিও বানাবো, আমি দেবো, ঠিক আছে, কিপ অন ওয়ার্কিং, কিপ অন ওয়ার্কিং, ঠিক আছে। আচ্ছা, তোমার একটা গল্প রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, থাকুক, আরেকটা লিখলাম, কিপ অন রিসার্চিং, লিখতে থাকো, আইডিয়াস করতে থাকো, পড়তে থাকো, জানতে থাকো, লিখতে থাকো, আরো লিখতে থাকো, ঠিক আছে। ইট ইজ অলসো লাইক এ প্র্যাকটিস, লেখাও কিন্তু জানো তো, রেগুলার গ্রিন্ড, যত লিখবে তত তোমার ইমপ্রুভ হবে, ঠিক আছে। বা এই যে ভিডিও যত বানাবে, যত ইন্টারভিউ করবে, যে দিকে যাচ্ছ, যেগুলোতে আমি কাজ করেছি আমি সেগুলোতে বলছি, তুমি তত বেশি তুমি ওপেন আপ হবে, তুমি আরো পারবে, মানে তোমারও জিনিসটা সড়গড় হতে থাকবে। আর ওই পার্সোনাল গ্রিফ গুলোর সাথে কি করে ডিল করা যায়? পার্সোনাল গ্রিফের সাথে আগে আমি বেসিক্যালি যে আমার একার জন্য বলছি ওরকম নয়, যারা শুনছে তাদের জন্য কিভাবে কি। দেখো, পার্সোনাল যখন না তুমি, তোমার কাছে আর কোনো মানে তোমার কেউ হেল্প করার কিছু নেই, মানে ইউ আর অন ইউর ওন, তখন তুমি অটোমেটিক্যালি লাইফ তোমাকে শিখিয়ে দেবে, ওইটাই। ঠিক আছে। সেটাও তোমাকে কোনো রকেট সায়েন্স নয় যে আচ্ছা এইভাবে ডিল করবে, এইভাবে ভাববে, এই সাইকিয়াট্রিস্টের হেল্প নিতে হবে বা কিছু, যার দরকার পড়ছে সে ডেফিনেটলি দে উইল গো, বাট আমি বলছি যে এটাও লাইফ তোমাকে নিজে নিজেই শিখিয়ে, এমনি তো গো শিখিয়ে উইথ দ্য ফ্লো, ঠিক আছে, ডোন্ট প্ল্যান থিংস, ঠিক আছে। কিছু তোমার সাথে, আচ্ছা অনেক সময় অনেকের হয় কি, আমি দেখেছি ছেলেদের ক্ষেত্রেই বলছি, যেহেতু আমাদের এই চ্যানেলস গুলোর প্রাইমারি অডিয়েন্স ছেলেরাই হয়, যে একটা ব্রেকআপ হয়ে গেল, ঠিক আছে, সঙ্গে সঙ্গে সে ভাবলো যে আমার লাইফ ওভার হয়ে গেছে, রিয়াক্ট করতে শুরু করলো, আচ্ছা একটা ওপিনিয়ন বানিয়ে নিল সার্টেন, ঠিক আছে, সেই ওপিনিয়নেটেড লেন্স দিয়ে সবকিছু দেখছে, সবকিছু বিচার করছে, সেটা সিনেমা হোক, গান হোক, যাই হোক, রিয়েল লাইফে হোক, সেটাও ঠিক নয়, একদম ঠিক নয়, রিভিউয়ারদের তো একদমই ঠিক নয়, না যে কোনো লোকেরই পার্স অ্যাজ এ হিউম্যান বিং, ওটা থেকে মুভ অন করো, ঠিক আছে। আচ্ছা, ওটা যে হচ্ছে তোমার সাথে এই মুহূর্তে, হয়তো একটা কিছু বিগার প্ল্যান আছে, যেটা হয়তো এটা না হলে, এখন তোমার হয়তো মনে হচ্ছে এটা ভাই আমার সাথে বিশাল ক্ষতি হয়ে গেল, কিন্তু এটা যদি না হতো, পরের ভালোটা হতো না, যদি এটা এই খারাপটা না হতো। সো লাইফ তোমার জন্য একটা রুট ম্যাপ বানিয়ে রেখেছে, ট্রাস্ট অন দ্যাট, তুমি চলতে থাকো, গো উইথ দ্য ফ্লো, লাইফ তোমাকে ঠিক নিয়ে যাবে, তোমার যদি পৌঁছানোর থাকে, ঠিক আছে। তুমি নিজের প্ল্যান বানাবে, লাইফ তোমার উপর হাসবে, গডস প্ল্যান, হ্যাঁ, তো এটাই ব্যাপার। তো গো উইথ দ্য ফ্লো, কিপ অন ওয়ার্কিং, যেটা ভালো লাগছে সেটাকে ইমপ্রুভ করো। আর সবাইকার ব্যাকগ্রাউন্ড এক হয় না, সবাইকার অপরচুনিটিজ এক হয় না, সবসময়। আচ্ছা, যার দুটো লোক তাদের স্টার্টিং লাইন আলাদা, তুমি একটা লোককে দেখে বলে আরে ভাই এ তো এত কম বয়সে এত কিছু পেয়ে গেল, অ্যাচিভ করে নিল, আমার এখনো এটা করে তো লাভ নেই কোনো, এটা করে লাভ নেই, ঠিক আছে। হয়তো তুমি লেট স্টার্ট করলে, তুমি বিশাল লেট চলে গেলে। এস রাজামৌলির যে বাবা কত বছর বয়সে স্ক্রিন রাইটিং শুরু করেছে জানো? হি ওয়াজ 40 at that point of time, যখন 1990 কবির সুমন গান করতে শুরু করেছে এইখানে 40 বছরের পরে। তাহলে রাজামৌলির ফাদার 1989 এর পরবর্তীতে, আচ্ছা আচ্ছা, যখন রাইটিং শুরু করেছে, হ্যাঁ, তখন হি ওয়াজ অ্যারাউন্ড 40। ওকে। এবং সে জীবনে এসে সব থেকে বড় সাকসেস যখন পেয়েছে, তখন হি ওয়াজ অ্যারাউন্ড 70, এক্স্যাক্টলি, ঠিক আছে। তখন তাকে লোকে পুরো দুনিয়া চিনেছে। সেটাই। তার আগে একটা টাইমে হি ওয়াজ আ ঘোস্ট রাইটার, ওর নামই দিত না কেউ, তাই না? রাইটাররা তো আগে অনেকেই ঘোস্ট রাইটিং করে শুরু করেছে। তো তাহলে হ্যাঁ, এই যে আদিত্যদার বারবার ছবি সেলফ হয়ে গেছে, আদিত্যদার যে পার্সোনাল জার্নি, এটা কতটা ইন্সপায়ারিং। হ্যাঁ, ওর স্টুয়ার্ট বিনির জন্য টিমে চান্স হয়নি, ওটা তো একটা ইন্টারনেট থিওরি, লোকে তো এক্স্যাক্টলি মানে ওটা তো প্রেডিক্ট করছে। এটা কি সত্যি জানি না, মানে ওটাই বলছি, ইন্টারনেট প্রিয়দর্শন বলেছিল, তারপরে লোকে ওটা কানেক্ট করছে যে অ্যারাউন্ড এই। আচ্ছা, লাস্ট একদম ঠিক আছে, অনেকক্ষণ আমরা খেয়ে নিলাম টাইম। ডিরেক্টর চেয়ারে তাও কবে দেখতে পাবো, বা কখন কিরকম প্ল্যান করছো? নাকি আগে প্ল্যান করছো না? ঠিক আছে, হবে নিশ্চয়ই, চেষ্টা তো ওটাই আছে, কিন্তু আগে ডিরেক্টর হতে গেলে না তোমাকে ওটা ফুল টাইম কাজ, ঠিক আছে, ওটা তুমি প্যারালালি কিছু রেখে করতে পারবে না আর কি। তো কিছু জিনিস আছে যেগুলো একটু প্ল্যানিং করে নিয়ে তারপরে, আগে এখানে অপরচুনিটিস খুব কম, অনেস্টলি বলছি, মানে এখানে যদি কেউ এখানে কেরিয়ার বানাবো ভাবছে, তাই কিন্তু খুব ভেবে চিন্তে আসতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু ফিনান্সিয়াল সিকিউরিটি একেবারে নেই, এবং এখন যত দিন যাচ্ছে ওটা আরো কমছে। সো মানে এখানে আসলে কিন্তু খুবই ভাবনা চিন্তা করে আসা উচিত, ঠিক আছে। মানে খালি প্যাশন আছে আমি চলে এলাম,
বাট মানে সেটা খুবই ডিফিকাল্ট আর কি। আচ্ছা, এবার লাস্টে একটা ছোট্ট র্যাপিড ফায়ার করে নি, ঠিক আছে? বলো, তুমি রজনীকান্ত না কামাল হাসান? কামাল হাসান। আচ্ছা, লোকেশ কানাগরাজ না কার্তিক সুব্বারাজ? কার্তিক সুব্বারাজ। আদিত্য ধর না সন্দীপ রেড্ডি বাঙ্গা? আদিত্য ধর। আচ্ছা, মার্টিন স্করসেসি না ক্রিস্টোফার নোলান? মার্টিন স্করসেসি। মার্ভেল আর ডিসি? মার্ভেল। রণবীর আর রণবীর? রণবীর। রণবীর? হুম। এটা হেভি ডাউট হচ্ছে আমার নিজের মধ্যে, ওই ডাউটটা এখন দুরান্দার পরে 100% রণবীর। আচ্ছা, সৃজিত না কৌশিক? কৌশিক গাঙ্গুলি? শ্রীদ মুখার্জি। সৃজিত মুখার্জি। এটা একটু বাজে। অভিরূপ ঘোষ না পথিকৃৎ বসু? অভিরূপ ঘোষ। অভিরূপ ঘোষ। আচ্ছা, এই প্রশ্নটা কি করব, রূপমস রিভিউ না সাগরনীল, এটা কি করাটা ঠিক? না দেখো, দুজনেরই দু রকম পজিটিভস আছে। আমি সাগরনীলকে না, মানে সাগরনীল যে ইন্টারভিউ করে ওটা আমি খুব মানে আমি ওকে অন ক্যামেরাও অ্যাপ্রিসিয়েট করেছি বহুবার। মানে ওর যে আর্টিকুলেশন বাংলা বলা বা সেটা খুব মানে স্পষ্ট গুছিয়েও বলতে পারে। ওর ইন্টারভিউ করার স্কিল আমাদের সবাইকার মধ্যে বেস্ট আমি মনে করি। আমি নিজের উপরেও রাখছি আর কি, রেট করছি। এটা রূপমও জানে, রূপম নিজেও বলে আর কি। আর রূপমের ক্ষেত্রে রূপমের না যে ফিল্ম মেকিং, অ্যাকচুয়ালি যে মেকিংটা, ঠিক আছে, আমি ওর রিভিউ থেকে আমি ওটাকে বেশি রেট করবো। ঠিক আছে, ওর নিজে হাতে যে এডিট করা বা ক্যামেরা অপারেট করা, আমি সেটাকে আরো বেশি এগিয়ে রাখবো। ঠিক আছে, রিভিউ ও ডেফিনেটলি ভালো করে, এত লোকে ওর ফ্যান। বাট আমি বলবো যে রূপমের কিন্তু ফ্যান বেস আছে। হ্যাঁ, রূপমের ফ্যান আছে। এবং ওর সব থেকে ভালো কিন্তু মেকার, অ্যাজ এ মেকারও ও কিন্তু খুব ভালো। ও আরো ফ্রিকুয়েন্টলি যদি কাজ করে তাহলে সেটা আরো বেটার হবে। এবং রূপম যেদিনকে অ্যাডেড হবে না বাংলা ফিল্ম, সেদিনকে হি উইল অলসো ব্রিং সামথিং নিউ, আই তো 100%। আর লাস্ট হচ্ছে কি দেবনাজিৎ। এটা তো আগেই আমরা আলোচনা করেছি, এটা আর কি দুজনেরই দুরকম স্ট্রেংথ আছে, যেটা তো আমরা আগে আলোচনা করে নিই। ঠিক আছে, এবার যদি আপনারা এতক্ষণ পডকাস্টটা দেখলেন, তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং এখন নতুন হাইপ বাটন অ্যাড হয়েছে, সেটাতে হাইপ দিতে পারেন। হাইপ বাটনটা হচ্ছেটা কি বলো তো আমাকে? হাইপ বাটনে হচ্ছে কি তোমার ওটা ট্রেন্ডে আসতে পারে আর কি, ট্রেন্ডে আসতে পারে। আর মানে একটা হাইপের সাথে সাথে আরো কিছু লোক, এটা একদম ছোটদের জন্য বেশি হেল্প করবে, মানে আমাদের চ্যানেলের জন্য বেশি হেল্পফুল হবে আর কি, যে যত হাইপ পড়বে তত বেশি আর একটু ইউটিউব রেকমেন্ডেশনে যেতে থাকে। আচ্ছা। যাই হোক, তোমার এই পডকাস্টটা করে কিরকম কি অভিজ্ঞতা? দারুণ এক্সপিরিয়েন্স, আগেন এপিসোডিক, নিউ এজ অফ স্টোরি টেলিং এর মধ্যে একটা নিউ এজ অফ ইন্টারভিউ। ওর সাথে অনেকদিন ধরেই কথা হচ্ছিল, বেশ কিছু মাস ধরে অ্যাকচুয়ালি কথা হচ্ছিল এটা নিয়ে। বাট টাইমের প্রবলেম হয়ে যাচ্ছিল, কিছু ইস্যুস হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমি বললাম যে না চলে এসো, আলোচনা হবে। খুব ভালো আলোচনা হলো। তো আরো আর কি ফিউচারে আরো পডকাস্ট আমরা একসাথে করি, অনলাইনেও যদি হওয়া যায় সেটাও করি। এরকম আলোচনা, লাইক শেয়ার যদি কিছু অবশ্যই আপনারা। আমি তো নিজের চ্যানেলেও মানে দেবজ্যোতির সাথে পডকাস্ট করতাম, তখন বলেছিলাম ওরা খুব ভালো কাজ করছে। এবং এখানে না খুব কমই এরকম চ্যানেলস আছে, ঠিক আছে, যারা ওই গ্লিটস এন্ড গ্ল্যামারটা থেকে সরে এসে অ্যাকচুয়াল আর্ট নিয়ে কথা বলতে চায়, অ্যাকচুয়ালি জিনিসটা নিয়ে আলোচনা করতে যায়, চর্চা করতে যায়। তো সেটার মধ্যে টিম পড়ছে। আপনারা প্লিজ টিম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ওরা খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করছে। খালি এই পডকাস্টটা নয়, ওদের সব কন্টেন্টই চেক আউট করে দেখুন। ইভেন কিছু পলিটিক্যাল বিষয় নিয়ে ওরা কথা বলেছে, সেগুলো খুব ভালো ছিল। সো প্লিজ চেক ইট আউট। ঠিক আছে, টাটা বন্ধুরা।